আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের স্লাইডটা কি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? হুম, দেখা যাচ্ছে। তো আপনারা সবাই কেমন আছেন? দেখতে দেখতে আমাদের আজকে ম্যাথের চতুর্থ ক্লাস, আর আপনাদের এই ব্যাচের সাথে আমার চলছে আজকে সব মিলিয়ে 6th ক্লাস। সো 41তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার দূর দূরান্ত থেকে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগীয় শহর এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই ক্লাস দেখছেন, অংশগ্রহণ করছেন, সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম। আজকে আমাদের 41তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাস এবং আজকে আমাদের বিষয় হলো গাণিতিক যুক্তি। আমরা আজকে আলোচনা করব লেকচার 4, এতে আছে সুদের হিসাব নিকাশ ও অন্যান্য। মূলত আজকে আমাদের ক্লাসটা প্রথম ভাগে আমরা সুদ নিয়ে আলোচনা করব, সুদের হিসাব নিকাশের উপায় সম্পর্কে, এবং কিছু এটা নিয়ে কিছু অঙ্ক আমরা সমাধান করব। তো আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল কবির। তো অনেকের সাথে হয়তো আজকে আমার প্রথম ক্লাস, এবং এই জন্য আমার এখানে আমার নাম, আমার পড়াশোনা এবং আমি কি করি তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। তো আমরা চলে যাই সরাসরি আমাদের ক্লাসে। তো আমাদের আজকের প্রধান টপিক হলো সুদ। আমরা জানি যে সুদের দুইটা ধরন আছে, একটা হলো সরল সুদ আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কোনটা? যেখানে আপনি সবসময় একই মূলধনের উপরে সুদ পাবেন, অর্থাৎ মূলধনটা কখনো পরিবর্তন হবে না, সেটা হলো সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কোনটা? চক্রবৃদ্ধি সুদে সবসময় মূলধনের সাথে যে লেটেস্ট সুদটা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদের মৌলিক পার্থক্য হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদে মূলধনটা সবসময় নতুন ভাবে হিসাব করে নিতে হবে, অর্থাৎ মূলধনটা সবসময় রিনিউ হবে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে এটা হবে না। আপনি যদি 200 টাকায় খাটান সরল সুদে, তাহলে সবসময় 200 টাকার উপরেই সুদ হিসাব করতে হবে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনি 200 টাকার উপর প্রথম বছরে যে সুদটা পাবেন বা প্রথম পিরিয়ডের মধ্যে, প্রথম চক্রের মধ্যে যে সুদটা পাবেন সেটা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হবে। তাহলে এটা হলো আসল পার্থক্য। আসলে মূল জিনিস হলো সরল সুদ বলেন, চক্রবৃদ্ধির সুদই বলেন, সবকিছু আসলে শতকরার হিসাব নিকাশের একটা বিশেষ পদ্ধতি। তো আমরা এখানে প্রথমে আলোচনা করব সুদের গাণিতিক সমতুল্যতা। এটা আমরা বোঝার চেষ্টা করব যে কেন আমি বললাম যে সবকিছু আসলে শতকরার হিসাব নিকাশের পদ্ধতি, এটা আমরা এখন একটু আলোচনা করব। তো আপনাদেরকে একদম ওয়ার্ম আপের জন্য প্রথমে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, দেখেন আপনারা এটা একটু সলভ করেন। দেখেন সবাই, আমরা এটা আশা করি সবাই আমরা পারবো। এটা দুইটা অংশ আছে আমরা দেখতে পাচ্ছি। তো দুইটা অংশ আমরা প্রত্যেকে এটা পারি কিনা এবং বুঝি কিনা একটু দেখেন সবাই। তাহলে আমরা আমাদের সামনে এখন যে প্রশ্নটা আসলো সেটা হলো একটি টেবিলের, হ্যাঁ একটু শুরু করার আগে একটু মনে করিয়ে দিই যে মোবাইলটা আমরা এইভাবে ধরলে আমাদের কোয়েশ্চেন গুলো দেখতে সুবিধা হবে, আলোচনাটা বুঝতে সুবিধা হবে। তো এটাকে ল্যান্ডস্কেপ বলে, আপনারা এইভাবে ধরবেন, খাড়া করে ধরবেন না। যদি কোনো কারণে কমেন্ট সেকশনে আসতে হয়, কমেন্ট সেকশন দেখতে হয়, তখনই কেবল খাড়া করে ধরতে পারেন। তো যাই হোক, আমাদের প্রশ্নটা হচ্ছে একটি টেবিলের নির্মাণ খরচ 500 টাকা। এমন একটি টেবিল নির্মাণ খরচের 17% লাভে, 17% লাভে বিক্রয় করলে প্রথম অংশ হলো যে কত টাকা লাভ হবে, দ্বিতীয় অংশ হলো টেবিলটি বিক্রয় মূল্য কত। তাহলে আমরা ঝটপট এটা অ্যান্সার করে ফেলি। আমি দুইজনের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি, তিনজনের কাছ থেকে পেলাম। ভেরি গুড।
তাহলে আপনারা সবাই ঠিকমতোই করছেন, তারপর আমি একটু এটা আলোচনা করি। এটার সাথে লিঙ্ক করে করে আমি সুদে যাব, যদি এটা সুদের ব্যাপার না, এটা হলো আমরা দেখতে পাচ্ছি লাভ ক্ষতির ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলেছি যে সবকিছু আসলে শতকরার সাথে সম্পর্কিত। তো 500 টাকা হলো নির্মাণ খরচ, এবং নির্মাণ খরচের 17% লাভ। তাহলে লাভ হলো, আমরা এটা এই লাভ যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে 500 টাকার 17%, তার মানে হলো 100 ভাগের 17 ভাগ, 100 ভাগের 17 ভাগ। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 85 টাকা। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল, প্রথমটার অ্যান্সার হলো 85 টাকা। ভেরি গুড, তাহলে প্রথমটা ডান। দ্বিতীয় অংশ আমরা 500 টাকার সাথে হিসাব করলে পেয়ে যাচ্ছি, 500 টাকার সাথে যোগ করলে 85 টাকা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমার কথা হলো এই অংশ যদি না থাকে, আমরা যদি একেবারে অঙ্কটা করতে চাই, তাহলে আমার প্রশ্ন হলো সবাই কিভাবে করব। এখন আমি দ্বিতীয় অংশের অ্যান্সার চাচ্ছি না, আমি চাচ্ছি দ্বিতীয় অংশ কিভাবে করব সেটা আপনারা একটু আমাকে বলবেন। আমি একটু দেখতে চাই, কমেন্ট সেকশনে একটু লেখেন যে কিভাবে করবা, একেবারে এক ধাপে। আমি কোনো যোগ করতে চাই না, মানে আমি ওই এই 500 টাকার সাথে আমি 85 যোগ না করে আমি সরাসরি কিভাবে বের করতে পারি। আমি সরাসরি কিভাবে বের করতে পারি, এই দুইটা পদ্ধতি আমাদের সুদের হিসাব কিতাবের সাথে সম্পর্কিত। আপনারা ঠিকমতো বলছেন, শাওন বড়ুয়া, আফরিন আখতার এবং আরো যারা যারা অ্যান্সার করেছেন। আমি দ্বিতীয় অংশের, ভেরি গুড। আমি আমিনা বিপাশার কাছ থেকে একটা অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। আমি শিমুল মন্ডলের কাছে অ্যান্সার পাচ্ছি, আমি যেটা চাচ্ছি। নাজমুস সাকিব সাদির কাছে আমি অ্যান্সার পাচ্ছি, আমি মুনির উদ্দিনের কাছে অ্যান্সার পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা বলবো 500 টাকা তো আছে, এটা নির্মাণ খরচ। এই 500 টাকার মধ্যে নির্মাণ খরচ যদি 100 ভাগ হয়, তার উপর 17% লাভ ধরে, 17% যখন লাভটা এখানে যোগ হয়ে, 17% লাভটা এখানে যোগ হয়ে 117 হয়ে গেল, 117 হয়ে গেল। তাহলে এখন যদি আমরা সরাসরি গুণ করি, আমরা সরাসরি পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তীতে আলাদা করে গুণ করার দরকার নাই, তাহলে গুণ করলে আমরা 585 পাবো। 585 টাকা পাবো। ভেরি গুড। তাহলে আসলে 500 টাকার 117%, 117% কোত্থেকে আসলো? কারণ এখানে মূলধন হলো, আসল জিনিসটা হলো 100%, তার উপর লাভ 17% বেড়ে গিয়ে 117% হলো। বাট এখানে যদি ক্ষতি হতো তাহলে 17% কিন্তু বাদ হতো, অর্থাৎ বিয়োগ দিতে হতো, তখন 83% হিসাব করতে হতো। ওয়েল ডান, ভেরি গুড। আপনারা খুব ভালো পার্টিসিপেট করছেন, থ্যাংক ইউ সো মাচ। এভাবে ধরে রাখেন। এখন একটা কথা হলো যে একটা টেবিল বিক্রয় করলে, একটি টেবিল বিক্রয় করলে নির্মাণ খরচের 16% লাভ হয়। অটোবি এরকম 5টি টেবিল বিক্রয় করে মোট 1600 টাকা লাভ করলো। টেবিলটি, একটি টেবিলের নির্মাণ খরচ কত, মানে এরকম একটি টেবিলের, এমন একটি টেবিলের, এখানে এমন কথাটা লিখলে ভালো হতো, এমন একটি টেবিলের নির্মাণ খরচ কত, এমন একটি টেবিলের নির্মাণ খরচ কত। আমি শুধু অ্যান্সার চাচ্ছি না, আমি চাচ্ছি এমন একটা এক্সপ্রেশন যেটার দ্বারা অ্যান্সারটা একেবারেই চলে আসবে। আমি চাচ্ছি এমন একটা এক্সপ্রেশন যেটার দ্বারা একেবারেই চলে আসবে। হ্যাঁ, বিপাশা হক, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের অঙ্কে চলে গেছি, স্লাইডের কালার নিয়ে ভাইয়া, স্লাইড এখন যেভাবে আছে আমরা সেভাবে চালিয়ে নিই। এটা আই সুদিং, আয়ের জন্য ভালো, অনেকক্ষণ চোখটা ঝাপসা লাগে না। আপনারা, আমি জানি এখন অনেকক্ষণ ইন্টারনেটে ব্যয় করেন, একটু ভেরিয়েশন দরকার, সবসময় ব্রাইট স্লাইডে না। আমি ব্ল্যাক সাইডটা, আমারটা ব্ল্যাক থাকুক, আর সবাই তো আপনারা সবসময় ব্রাইটে করছেন। তাহলে আমি সেকেন্ডটা চাচ্ছি। এখন আমাদের সামনে যেটা আছে, আমি সেটা আপনাদের সবার কাছ থেকে একটু জবাব চাই। না, একটি টেবিল বিক্রয় করলে নির্মাণ খরচের 16% লাভ হয়। অটোবি এরকম 5টি টেবিল বিক্রি করে মোট 1600 টাকা লাভ করলো। এমন একটি টেবিলের নির্মাণ খরচ কত, মানে একটি টেবিলের, এমন না দিলে হবে আসলে, যদি আমি বলেছিলাম প্রথমে, তাহলে
এমন একটি টেবিলের আমি একটা মাত্র এক্সপ্রেশন চাই, একটা মাত্র এক্সপ্রেশন চাই, একটা মাত্র এক্সপ্রেশন চাই, একটা মাত্র এক্সপ্রেশন চাই, একটা মাত্র এক্সপ্রেশন চাই যেটার মাধ্যমে আমরা করতে পারবো। একটা মাত্র এক্সপ্রেশন চাই যেটার মাধ্যমে আমরা করতে পারবো। অনেকে দেখি এখানে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছেন। শাহানুর আলম, আপনাকে বলছি আমরা এখন ক্লাসে পার্টিসিপেট করলেই ভালো, বিজ্ঞাপন না দিয়ে। তাহলে একটি টেবিল বিক্রি করলে নির্মাণ খরচে 16% লাভ হয়। অটবি এইরকম 5টি টেবিল বিক্রি করে মোট 1600 টাকা লাভ করলো। একটি টেবিলের নির্মাণ খরচ কত? তাহলে আসেন আমরা একটা টেবিলের নির্মাণ খরচ লিখলাম এক্স, ধরলাম এক্স। কত শতাংশ লাভ? 16% লাভ। আমি ইংলিশে লিখছি 16/100। তাহলে এখানে এক্স ধরে কিন্তু একটা টেবিলের লাভ বের হয়ে আসলো। এরকম কয়টা টেবিল? 5টা টেবিল। মোট লাভ কত? মোট লাভ হলো আমরা বলতে পারি 16,000 টাকা, 1600 টাকা, 1600 টাকা। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে 16 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে এই পক্ষে থাকবে 100। 5 দিয়ে যদি উপরে এদিকেও কাটতে পারি নিচেও কাটতে পারি, নিচে কাটলে 20। এখানে যেটা কাটাকাটি ব্যাপারে যদি বলতে চাই তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার করি, যদি উভয় পক্ষে কাটাকাটি করি এই কাজটা করতে পারবো যদি মাঝখানে কোনো যোগ বা বিয়োগ চিহ্ন না থাকে। অংশগুলোর মধ্যে যদি যোগ বা বিয়োগ চিহ্ন না থাকে, শুধু গুণ আর ভাগের ব্যাপার যদি হয়, অর্থাৎ ভগ্নাংশের গুণ অথবা সংখ্যার গুণ যদি হয়, তাহলে আমরা এইভাবে কাটতে পারবো যে একই পাশে কাটাকাটি করলে আমরা জানি উপরে নিচে কাটাকাটি হবে, আর ভিন্ন পাশে কাটাকাটি করলে উপরের সাথে উপরে, নিচের সাথে নিচে। তাহলে প্রথমে আমি কাটাকাটিটা আরেকবার দেখাই। এখানে আমি 16কে কেটেছি, 16 দ্বারা ভাগ করেছি, এখানে 1600কে কেটেছি, 100 হয়েছে। উভয় পক্ষকে 16 দ্বারা ভাগ করা সমতুল্য, তাহলে এখানে 100 রয়ে গেল। এবার এই 5কে 5 দ্বারা কাটলাম, নিচের ভগ্নাংশকে 100 দ্বারা, হরকে আমি 5 দ্বারা কাটলাম, তাহলে 20 হলো। এখন x সমান আমাদের চলে আসলো কত টাকা? গুণ করলে 2000 টাকা। দেখেন তো সবাই, নিশ্চিত করেন তো এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ, অনেকেই করেছেন পুরো ব্যাপারটা যোগ বিয়োগ এত লম্বা নাশ। যেমন সুমন আহমেদ, আপনি অনেকগুলো হিসাব করেছেন এবং এতে করে হিসাব বেশি করতে গিয়ে হিসাবের মধ্যে ভুল হয়ে গেছে। তাহলে দেখেন আমি একটু আবার বুঝিয়ে বলি। এটা হচ্ছে আমাদের নির্মাণ খরচ, একটি টেবিলের নির্মাণ খরচ। এটা হলো তার উপর 16% লাভ। এরকম 5টা টেবিল, তাহলে একটি টেবিলের নির্মাণ খরচের উপর 16% লাভ। এটা যখন হিসাব করলাম একটা টেবিলের উপর লাভ চলে আসলো, 5টা টেবিল 5 দ্বারা গুণ করলে 5টা টেবিলের লাভ চলে আসলো। তাহলে এটা সর্বসাকুল্যে হয় 1600 টাকা। তাহলে এখান থেকে আমরা পাই x ইকুয়ালস হোয়াট? x ইকুয়ালস 2000 টাকা। ভেরি গুড। তাহলে দেখবেন আসলে সুদ কষার সাথে এটার সাথে কোনো পার্থক্য নাই। সুদ কষার সাথে এটার সাথে কোনো পার্থক্য নাই। আসেন এটা আমরা, যদিও যা শব্দের পার্থক্য আসলে, কিন্তু গাণিতিক দিক থেকে তেমন কোনো পার্থক্য নাই। আসেন আমরা পরের অঙ্কটা করি। একটু দেখেন, এক কর্জদাতা তার প্রদত্ত কর্জের উপর 16% সুদ নেন। তার কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর্জ নেয় আসিমকে 5 বছর পরে মোট 16 টাকা সুদ দিতে হলো। আসিম ওই কর্জদাতা হতে কত টাকা ধার নিয়েছিলেন? আশা করি প্রশ্নটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একটু দেখেন তো আমাদের অঙ্কটা আসলে আগেরটাই কিনা। আমরা অনেক সময় মনে করি সুদ কষা একরকম অঙ্ক, লাভ ক্ষতি আরেক রকম অঙ্ক। হ্যাঁ, এরকম অঙ্কের 1000টা টাইপ বানিয়ে ফেলি। আসলে মূল জিনিসটা সব ক্ষেত্রে এক।
কেউ কেউ আগের অঙ্কটাতে 116 ব্যবহার করেছেন, যেমন ফটিক আপনি ব্যবহার করেছেন, যেটা ঠিক হয়নি। কেউ কেউ ওইটা, আমি শুধু লাভটা ধরেছি, আমি এখানে বিক্রয় মূল্য দিইনি। তাহলে আসেন এই অঙ্কটার দিকে খেয়াল করি আমরা। এক কর্জদাতা তার প্রদত্ত কর্জের উপর 16% সুদ নেন, তার কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর্জ নেয় আসিমকে 5 বছর পরে। মানে এখানে যদি আমরা যখন সুদ বলবো তখন এটা কিন্তু বার্ষিক বুঝাবে, না বললেও বার্ষিক। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে এটা বছরে, এটা কিসে হবে, এটা হবে বছরে। কোনো কিছু উল্লেখ না থাকলে এটা বছরে ধরতে হবে। তাহলে আমরা বলবো এটা বছরে 16% লাভ নেন, উপর বছরে 16% লাভ নেন, সুদ নেন, তার কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর্জ নেওয়া আসিমকে 5 বছর পরে। তাহলে দেখেন অঙ্কটার মধ্যে আসলে আগের অঙ্কটার সাথে তেমন কোনো তফাৎ নাই। তাহলে আমরা মনে করি কর্জদাতার কাছ থেকে আসিম x টাকা নিয়েছিলেন, তাহলে আমরা বলতে পারি তাহলে 1 বছর পরে তাকে দিতে হবে এর 100 ভাগের 16 ভাগ এত টাকা সুদ দিতে হবে। তাহলে এরকম 5 বছরে সরল সুদে প্রতি বছর সুদ একই পরিমাণটা একই থাকে, তাহলে এরকম 5 বছর পরে তাকে দিতে হবে 1600 টাকা। এটা 5 বছর পরে তাকে দিতে হবে 1600 টাকা। তাহলে কত টাকা দিতে হলো? তাহলে আমরা এগেইন আগের মতো কাটাকাটি করলে আমরা এখানে 100 পাচ্ছি। এখন 5 দ্বারা আগে তো উপরে নিচে কেটেছি, এবার না হয় এই পাশেই কাটলাম। তাহলে আমরা এগেইন পাচ্ছি x = 2000 টাকা। তাহলে দেখেন যদি একটা সুদ কষার অঙ্ক একটা লাভ ক্ষতির অঙ্ক, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু অঙ্কের দিক থেকে গাণিতিক দিক থেকে একই রকম। আসলে এখানে টেবিল বিক্রি করেছেন, এখানে টাকা বিক্রি করছেন, আপনি এখানে টাকা বিক্রি করছেন। হ্যাঁ, আপনি ইনভেস্টমেন্ট বিক্রি করছেন বলতে পারেন, ইনভেস্ট করছেন বা টাকা বিক্রি করছেন, টাকার পজিশন বিক্রি করছেন এটাও বলা যায়। হ্যাঁ, মালিকানা, টাকার মালিকানা বিক্রি করছেন। তাহলে এই হলো ব্যাপার, বা টাকাকে লিজ দিচ্ছেনও বলা যায়। তাহলে আসেন আমরা এখন সুদের ব্যাপারে গেলাম, যে আমরা প্রথমে সরল সুদের ব্যাপারে আলোচনা করব। আমরা এখানে আলোচনা করব আসল সুদের হার, সময় এবং মোট সুদের সম্পর্কটা দেখব। আসেন আমরা প্রথমে নিজেরাই একটা সূত্র আমরা তৈরি করি, যেটা আমরা একটু আগে করলাম ঠিক সেভাবে। পি টাকা আসল হতে r% সুদে n বছরে মোট সুদ i টাকা হলে p/n এর সম্পর্ক নির্ণয় করুন। তাহলে দেখেন আমাদের আসল কত, আমরা ঠিক আগের মতো করে যদি আগাই তাহলে আমরা কি পাবো, p, এটা হলো আমাদের আসল। আমরা এখানে সুদ বা লাভ পাবো 100 ভাগের r ভাগ, এবং এরকম n বছর ধরে পাবো একই পরিমাণ জিনিস, এবং এটার পরিমাণই কিন্তু i। তাহলে আপনি বলতে পারেন p/n/r ডিভাইড বাই 100 ইকুয়ালস i। এটা হলো সরল সুদের বেসিক সূত্র। এই সূত্র আপনি শিখলেও পারেন, বা আমরা যেই লজিকে অঙ্কগুলা করছি সেভাবে করলেও পারেন। সূত্র শিখতে হবে এমন কোনো কথা নাই, এগুলো সূত্র ছাড়াও পারা যায়। তাহলে আমাদের সূত্রটা আসলো p/n/r ডিভাইড বাই 100 ইকুয়াল টু i। এখন ভবিষ্যতে আমি হয়তো এই সূত্রটা রেফার করতে পারি, বা ঠিক এই লজিক অনুসারে আমি যেতে পারি যে আমাদের p টাকা খাটালাম, r% সুদে বছরে পাবো এত টাকা, তাহলে n বছরে পাবো এত টাকা, এবং মোট সুদ হলো i। হ্যাঁ, তাহলে এটাই হলো আমাদের p। আমাদের বলেছে p, r, n এবং i এর মধ্যে চারটা ভেরিয়েবল মধ্যে সম্পর্ক নির্ধারণ। এখানে দেখেন আমাদের মোট 4টা ভেরিয়েবল আছে। এই 4টা ভেরিয়েবলের মধ্যে যদি আমরা 3টা জানি তাহলে কিন্তু আমরা বাকিটা করতে পারবো। মাহবুব আক্তার, আপনারটাও ঠিক আছে, আপনি যেটা লিখেছেন, কিন্তু আপনাকে তখন r এর মান অটোমেটিক আপনাকে ওই 1 এ কনভার্ট করে নিতে হবে, মানে এটাকে পার্সেন্টটাকে ভগ্নাংশ বানিয়ে নিতে হবে। আর আমি যেখানে r বসাবো সেটাতে কিন্তু সরাসরি আমি r এর মানটা বসাবো। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তো দশমিকে বসাতে পারি, কিন্তু দশমিকে ক্যালকুলেটর ছাড়া হিসাব নিকাশ একটুখানি দেরি হয়ে যায়, আলটিমেটলি ভগ্নাংশটা ভাঙতে হয়। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। যেহেতু আমাদের এই পরীক্ষাগুলো ক্যালকুলেটর ছাড়া করতে হয়, তাহলে আমরা এমন পদ্ধতিতে করব যেখানে আমাদের সময়টা কম লাগে। এখন আসেন শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত টাকা? ঝটপট করে ফেলুন, আশা করি সবাই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন।
শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? তাহলে প্রথমে 2 বছর 6 মাস, এই যে এখানে এই জিনিসটা আছে 2 বছর 6 মাস, এটাকে আমরা সাধারণ ভাষায় আমাদের চলিত ভাষায় মানে প্রচলিত ভাষায় আমরা বলতে পারি 2 সমস্ত অর্থাৎ 2.5 বছর। 2.5 বছর, আচ্ছা এটা ইংলিশে লিখি 2.5 বছর। ইংলিশে লিখলে আমার পরেরটা ইংলিশে লিখলে আমার সুবিধা বেশি। তাহলে 2.5 বছর আমরা বলবো 2/5 বছর। তাহলে আমরা যদি লজিক অনুসারে আগাই তাহলে আমাদের সুদের পরিমাণ আসবে, সুদ আই ইকুয়ালস আসবে, যদি আমরা সূত্র বসাই, সূত্র তো আমরা বসাতেই পারি কিন্তু সূত্র লিখতে গেলে তো একটা সময় নষ্ট, এই জন্য আমরা বলবো 640, এটা হলো আমাদের কি আমাদের আসল, এই টাকার উপর আমরা 5 টাকা হার শতকরা বার্ষিক 5 টাকা, তার মানে 100/5 পাচ্ছি 1 বছরে, এরকম 2.5 বছর তার মানে 2/5 বছর। এই হলো আমাদের হিসাব। তাহলে দেখেন আপনি সূত্র মনে রাখতে হচ্ছে না, যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনাকে আপনি সূত্র থেকেও বেঁচে যেতে পারবেন। তাহলে এটা আমরা কাটাকাটি করছি। এখন আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এইটা এখানে থাকবে 2, এখন যদি এই 2 দিয়ে কাটি তাহলে থাকবে এখানে 32, এবং এই 2 দিয়ে কাটলে আমাদের থাকবে 16, তাহলে আমরা পাচ্ছি 80, 516 80 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হলো আমাদের এর পরিমাণ। তাহলে আপনারা দেখেন এখানে আমি যদিও সূত্রটা লিখিনি এবং সূত্র আসলে লেখার দরকার নাই, অর্থাৎ মাথার মধ্যে লজিকটা থাকলে হবে, মাথার মধ্যে সূত্রটা থাকলেও হবে, মাথার মধ্যে লজিক থাকলে হবে, মাথার মধ্যে সূত্র থাকলেও হবে। তো আসেন এগুলো আমরা সহজ অঙ্ক দিয়ে শুরু করেছি, ধীরে ধীরে আমরা এখন কঠিন অঙ্কের দিকে যাব, ধারাবাহিকভাবে যাই, আমরা রিলেট করে করে যাই। এই অঙ্কটা করে ফেলুন, আপনি যেভাবে ইচ্ছা করেন, আমরা যে পদ্ধতি দেখিয়েছি সেভাবে করতে পারেন, অন্য কোনো ভাবে করতে পারেন। আমাদের এখন আরেকটা অঙ্ক চলছে, শতকরা বার্ষিক 12 সমস্ত 2/1% হার সুদে কত টাকা 4 বছরের সুদ 100 টাকা হবে? জিসিএসে এরকম অঙ্ক আসে, 5/2 আসছে 2.5 বছর থেকে, 2 বছর 6 মাস, এটাকে কি বলেন? 2.5 বছর না? আমি মহসিনা শারমিনকে বলছি, আগের অঙ্কটাতে 5/2 বছর আসছে 2.5 থেকে, ওইখানে আমি তো লিখে দিয়েছিলাম। হ্যাঁ, আপনি পরে ভিডিওটা আরেকবার দেখলে, হ্যাঁ মহসিনা শারমিন আপনাকে বলা হচ্ছে ওইটা 2 বছর 6 মাস ছিল, 2 বছর 6 মাস মানে 2.5 বছর। তাহলে আগের অঙ্কটার জন্য বলছি, তাহলে 2.5 বছরকে আমরা লিখি 2 সমস্ত 2/1, তাহলে এখানে সমস্ত ভাঙলে 2/5 হয়। তো যাই হোক, তাহলে আমরা এখন এই অঙ্কটা করব। তাহলে আমরা যদি এতক্ষণ যে পদ্ধতিতে ছিলাম সেই পদ্ধতিতে আমরা থাকি, দেখেন মহসিনা শারমিন এবং অন্যান্যরা আপনারা এটাকে যদি সমস্ত ভাঙান তাহলে এটা হবে 2/25, 12.5 মানে 2/25%, যেভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা যেভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আমরা যদি বলি যে আমাদের এখানে আসলটা নাই, তাহলে আসল হলো পি, সুদের হার হলো 2/25। পরে আমি আরেকটা পদ্ধতি দেখাবো এটার, এবং আমাদের হলো 4 বছর। দেখেন এটা হলো 1 বছরের সুদ বের করছে, এখন 4 দ্বারা গুণ করলে 4 বছর, এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি কত? 100 টাকা। তাহলে এখন যদি আমরা করি, প্রথমে 25 দ্বারা কেটে দিই, 25 দ্বারা কাটলে এখানে থাকে 4, এখানে 4 দ্বারা কাটলে এখানে থাকে 2, এখানে একটা 100 হবে, পার্সেন্টের জন্য এখানে একটা 100। এবার আমরা 25 দ্বারা কাটলে এখানে 4, এখানে 4 দ্বারা এখানে উপরে নিচে কাটলে এখানে 2, আর 2 দ্বারা এখানে কাটলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমি আরেকবার দেখাচ্ছি, এটাকে আমরা বলছি যে এটা তো আসলে 12 সমস্ত 2/1 সমান আমাদের 2/25%। 25%। তো আমাদের যেটা ছিল সেটা হলো, এটাকে আমরা প্রথমে আমরা করব, আমরা পি টাকা এর উপর 12.5%, তাহলে আমরা মানে 2/25%, এই পার্সেন্টকে ভগ্নাংশ বানাতে গেলে নিচে একটা 100 চলে আসলো, যেমনটা আগে এসেছে, এরকম 4 বছর।
তাহলে মোট দাঁড়ালো 100 টাকা। এখন যদি 25 দ্বারা উভয় পক্ষে কাটি তাহলে এখানে 4 হবে, এখানে 4 দ্বারা এখানে কাটাকাটি করলে এখানে 1 হবে, তাহলে ক্রস গুণন করলে আমরা পি সমান পেয়ে যাচ্ছি 200 টাকা। কিন্তু এই অঙ্কটা কি আসলে এইভাবে না করলে কি চলতো না? এটা যদি আমরা যারা অ্যালার্ট তারা কিন্তু আরো সহজে করতে পারতাম। কিভাবে? এত পার্সেন্ট সুদ মানে হলো 100 টাকা হলে বছরে পাবো 12.5 টাকা। তাহলে 100 টাকা এক বছর যদি 12.5 টাকা হয়, এক বছরে যদি 12.5 টাকা হয়, 100 টাকা এটা 100 টাকায়, তাহলে এক বছরে যদি 12.5 টাকা হয় তাহলে আমরা বলবো 12.5 টাকা, তাহলে আমরা বলবো 2 বছরে দাঁড়াবে, এটা বছর লিখছি বাম পাশেরটা, তাহলে 2 বছরে পাবো 25 টাকা এবং 4 বছরে পাবো 50 টাকা। 50 টাকা। এখন আমাদের একটা লজিক আমরা এভাবে দিতে পারি যে 50 টাকা পাইতে হলে আসল হইতে হবে 100 টাকা, তাহলে ডাবল পাইতে গেলে অর্থাৎ 100 টাকা পাইতে গেলে তাহলে আমাদের লাগবে 200 টাকা। অর্থাৎ আমরা ঔকিক নিয়মে অঙ্কটা ভালোভাবে করতে পারি। তাহলে ভেরি গুড, এটা আমাদের গেল। আমরা চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেনে। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 550 টাকা হয়, মুনাফা আসলের 8/3 হলে মুনাফার হার কত? মুনাফার হার কত অর্থাৎ সুদের হার কত? হ্যাঁ, মুনাফার হার কত অর্থাৎ সুদের হার কত? হ্যাঁ মহসিনা শারমিন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আপনারা সুন্দরভাবে পার্টিসিপেট করছেন। তাহলে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের 8/3 হলে মুনাফার হার কত? একটু সবাই যদি বলেন। ভেরি গুড, কেউ কেউ বলছেন। এখানে আমার একটা কথা হলো, এই যে মুনাফা আসলে এত টাকা হয়, এই কথাটা এই অঙ্কের জন্য ব্যবহার না করলেও চলে, কারণ এখানে মুনাফা এবং আসলের একটা সম্পর্ক দিয়েছে। হ্যাঁ, যেমন আসলকে যদি আমরা বলি 8x, তাহলে মুনাফা বা আই কে আমরা বলবো 8x এর 8x লিখেছি, 8x এর 3/8 মানে হলো 8/3। তাহলে কাটাকাটি করলে আমরা 3x পেয়ে যাই এবং আপনার 5,500 টাকা আবার যাওয়ার দরকার নেই। তাহলে আপনি লিখবেন আমরা যদি আগের মতো করে করি তাহলে আমাদের আসল হলো দেখেন 8x, মুনাফার হার আমরা জানি না, তার মানে 100/r, n এর মান আমরা জানি 3 বছর এবং আমাদের এখানে আসে 3x। তাহলে দেখেন প্রথমে x কাটা চলে গেল, এরপরে 3 কাটা চলে গেল, তার মানে r সমান চলে আসে, দেখেন r সমান চলে আসে ক্রস গুণন করলে 100/8, r সমান চলে আসে 100/8, তার মানে কাটাকাটি করলে হবে 25/2। আপনারা জানেন 25/2 মানে কত শতাংশ আসবে, তার মানে 12.5% হলো আমাদের শতাংশ হিসাবে আমাদের অ্যান্সার। এই যে আমি 100টা লিখেছি, দেখেন আগে যারা 100 ছাড়া লিখেছিলেন, এই সুবিধাটা হলো আপনাকে আর নতুন করে পার্সেন্টে কনভার্ট করার দরকার নেই, আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে আমি যেটা দেখিয়েছি, দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, এখানে 550 টাকা ব্যবহার করার দরকার নাই। কেন দরকার নাই? কেন দরকার নাই? কারণ এখানে মুনাফা ও আসলের একটা সম্পর্ক স্পষ্ট করে দিয়েছে। তাহলে আমাদের এই রেশিও অনুসারে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের মানে কাজটা অনেক সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। এমনকি আমি যে এক্স ধরেছি পার্টিকুলারলি এই ধরনের অঙ্কের জন্য, উভয় পক্ষে যখন এক্স থাকবে আপনি এক্সটা বাদ দিলেও পারেন। তাহলে আমি আবার বলছি, মুনাফা আসলের 8/3, এটা থাকার কারণে মুনাফা আসল এত টাকা এটা দরকার নাই, শুধু n সমান 3 বছর এটুকু দরকার, r সমান কত এতটুকু দরকার, আর মুনাফাকে আমরা আই বলছি এবং আসলকে আমরা পি বলছি, তার মানে আই হলো পি এর 8/3। তাহলে পি সমান যদি আমরা বলি 8x, তাহলে আমরা আই সমান পেয়ে যাব এখান থেকে
আই সমান আমরা পেয়ে যাব 8x এর 3x, তার মানে 8/3 অংশ। তাহলে এখানে আমরা কাটাকাটি করে পেয়ে যাব 5x। তাহলে আমরা পি এবং আই কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা অনায়াসে সম্পর্কটা নির্ধারণ করতে পারি। তাহলে আমরা আগে কি করেছিলাম, আপনারা চাইলে এই সূত্রটা ফেলতে পারেন, বাট সূত্রটা মনে রেখেও পারা যায়, আবার লজিক দিয়েও পারা যায় যে আমার টাকা হলো, আসল হলো 8x, আমি এর উপর লাভ করব অর্থাৎ সুদ পাবো এই r%, তার মানে 100/r, এবং এই লাভটা আমি 3 বছর করব। 3 বছর করে আমি সর্বসাকুল্যে যে মুনাফা সেটা হলো আমার 3x। তাহলে দেখেন আমরা ওই 5,500 টাকার ওইটা ধার ধারি না, ধার না ধারলেও আমাদের খুব ভালোভাবে কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন করি r সমান আমরা পেয়ে যাচ্ছি 100/8, 100/8, বা আমরা কাটাকাটি করলে পাবো 2/25, অর্থাৎ এটাকে যদি আমরা আরো ভাঙি আমরা পাবো 12.5%। এই হলো ব্যাপার। তো আশা করি সবাই ধরতে পেরেছেন। পি কেন 8x ধরলেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। ওই যে 8/3 অংশ বলেছে, আপনি এমন ভাবে ধরেন যেন আর ভগ্নাংশ না থাকে। কাকে বলছি? যাদের প্রশ্ন হলো আমি পি কেন 8x ধরলাম, 8/3 অংশ হরের সাথে মিলিয়ে ধরবেন। এটা খুব সুন্দর প্রশ্ন হয়েছে ফটিক, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খুব সুন্দর। এটা তো শর্টকাট না, এটা তো লজিক। এটা তো আমি শর্টকাট দেখাচ্ছি না। আপনি যদি ক্লাসের সাথে থাকেন, আমি তো একদম প্রথমে একটা লাভ ক্ষতির অঙ্ক দিয়েই শুরু করেছি। এটা তো শর্টকাট দেখাচ্ছি না ভাইয়া, এটা একদম বেসিকটা দেখাচ্ছি। এটাই বেসিক। আপনার এর চেয়ে ভালো বেসিক আর হয় না, এবং এর চেয়ে কার্যকরী বেসিক আর হয় না। তাহলে আপনার জন্য আরেকবার বলছি, দেখেন এখানে মুনাফা আসলের 8/3 অংশ, মুনাফা আসলের 8/3 অংশ, তার মানে আসলটাকে 8 ভাগ করতে পারেন মতো ধরলেন, এই জন্য আমি 8x ধরেছি। এবার আপনি মুনাফার হিসাবে যান, আপনি সরাসরি 3x এমনি বসানো যায়। তারপর আপনাদেরকে গাণিতিক ভাবে দেখাচ্ছি, ভবিষ্যতে এটুকু আপনারা অ্যাভয়েড করতে পারবেন। এই যে 8 এর অংশটা, তাহলে 8/3 অংশ, তাহলে এই যে কাটাকাটি করলে দেখেন চলে আসে 3x। তাহলে ওই যে আমি আগে থেকে যেটা রিপিট করে আসি, আমাদের ব্যাপারটা হলো আমরা আগে থেকে অনেক সময় লজিকটা ধরি না, যার জন্য আমাদেরকে বারবার সারা জীবন এক নিয়মে চলতে হয়। এত টাকা দিয়ে একটু করে দিবেন স্যার, হ্যাঁ আমি দিতে পারি, কিন্তু সেটা তো দরকার না, এবং তাইতে আপনাদের আসলে টাইম ওয়েস্ট। আমি দেব, আপনি যেহেতু বলেছেন, তাহলে আমি বরং এই পাশে আমি এটা দিয়ে করব আর ওই পাশে ওইটা দিয়ে করব। তাহলে দেখেন এখানে আমি পাবো আপনাকে, এখানে আমি যদি আসলটা হলো আমার 8x, আমি এখানে 8/3 অংশ লাভ করব। আমার জায়গা পোষাচ্ছে না অবশ্য, 8/3 অংশ লাভ করব, এবং আমার মুনাফার হার হলো, না এটা তো একটু মুছে দিতে হবে, একটু শুরু থেকে ধারাবাহিকতা মেনটেন করবেন, এই ক্লাসগুলো ধারাবাহিকতা মেনটেন করবেন। তাহলে আপনারা অনেক বেশি লাভবান হবেন, এবং দেখবেন আপনার মনে রাখার জিনিস খুব কমে যাচ্ছে, আপনি সবকিছু নিজেই পাচ্ছেন। তাহলে আমরা বলবো প্রথমে আমরা আসল হলে এত 8x, তার উপর আপনি মুনাফার হার আপনি r% ধরে নেন। তাহলে r%, এটা যেহেতু বের করতে হবে, তাহলে r% মানে আপনি এরপর 100/r ভাগ ধরবেন। 100/r ভাগ, এটা কিন্তু গুণ চিহ্ন দিয়েছি। 100/r ভাগ, এবং এরকম আপনি 3 বছর পারবেন। তাহলে এটা হলো আপনার মুনাফা, ওই বিক্রির মতো, ওই যে কলম দিয়ে উদাহরণ দিলাম না, টেবিল দিয়ে উদাহরণ দিলাম, সেটার মতো। তাহলে 100/r ভাগ, এরকম 3 বছর, এবং তাতে করে আমাদের 3x আসলো। তাহলে এখন কাটাকাটি করলে আপনি আর এর মান পেয়ে যাচ্ছেন, আর তো কিছু না। হ্যাঁ, রুদমিলা রোশন মুনা জিজ্ঞেস করেন, স্যার একটু ক্লাসের টাইমটা বলবেন? ক্লাসের টাইম তো 8টা 20-এ ক্লাস শুরু হয়, এতদিন তো তাই হয়ে আসছে, আজকেও তাই হয়েছে। হয়তো ওই অনলাইনের একটা ইয়ের কারণে, বাফারের কারণে হয়তো বা একটু 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে, বাট আমাদের মানে 8টা 20-এ আমরা এআরে চলে যাই। তাহলে হ্যাঁ, এই p = 8x দ্য বেস্ট।
এটার উপর আসলে কথা নাই। তারপরে যারা দেখতে চাচ্ছেন অতিরিক্ত হিসাব যারা করতে চাচ্ছেন, দেখেন এখানে আপনাকে আবার ধরতে হবে p = 8x, এরপরে আইটা দেখালাম না 3x, তারপর আপনি এই দুইটা যোগ করে পাবেন 11x, 11x সমান আপনি লিখবেন আবার ওই এত, তাহলে x সমান পাবেন আপনি 500, তাহলে বসিয়ে এটাকে পাবেন 4000 আর এটাকে পাবেন আপনি 1500, এবং সবকিছু বসিয়ে টসিয়ে আপনি কিন্তু আবার একই ক্যালকুলেশনে যাবেন। অর্থাৎ এই যে বাড়তি ক্যালকুলেশন করলেন এটা হলো অপ্রয়োজনীয়, সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এবং এইভাবেই আমরা ভালো করে বেসিক ক্লিয়ার না করার কারণে এবং সময় মতো মনোযোগ না দেওয়ার কারণে আমরা এরকম অনেক টাইম ওয়েস্ট করি। টাইম ওয়েস্ট করি। তাহলে আমরা যাব এরপরে ক্লাসে, এরপরের কোশ্চেনে। দেখেন এখানে রাকিব এত টাকা ব্যাংকে রাখলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এই ফাঁকে একটা কথা বলিনি, আমি এই নিয়ে এই মার্চ ফরওয়ার্ডের প্ল্যাটফর্মে আমি পার্সেন্টের উপর মোট আজকে নিয়ে আমি 3টা ক্লাস নিচ্ছি। আগে 2টা হয়ে গেছে, একটা হলো বিসিএস এর জন্য, একটা জবের জন্য, আরেকটা হলো বিসিএস এর জন্য, এটা দ্বিতীয়টা। আপনারা যারা জব করছেন, জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা বিসিএস এরটাও নিয়ে নেবেন, বিসিএস এর ক্লাসগুলো দেখবেন, আর যারা বিসিএস এর জন্য নিচ্ছেন তারা জবের ক্লাসটাও দেখবেন। তাতে করে দেখবেন আপনাদের মানে ইয়েটা কনসেপ্ট আরো এনরিচড হচ্ছে, আরো এনরিচড হচ্ছে। তাহলে রাকিব সাহেব, তাহলে এত বছরকে আমরা বলতে পারি যে সমস্ত ভাঙালে আমরা বলবো 15/2, 15/2, এবং এত অংশ সুদ পেলেন এটাকে বলতে পারি, আমরা বলতে পারি এখানে লিখলাম 5/4, 5/4। তাহলে রাকিব সাহেব এত টাকা ব্যাংকে রাখলেন, 7.5 বছর পর অর্থাৎ 2/15 বছর পর তিনি আসল টাকার এক সমস্ত 4/1 অংশ সুদ পেলেন, অর্থাৎ 4/5 অংশ সুদ পেলেন। ব্যাংকে সুদের হার কত দেখেন। এখন ভাইরা আমার, বোনেরা আমার, এই যে এই টাকা যদি আপনি এখন এই অঙ্কে ব্যবহার করতে চান, আপনার কিয়ামত হয়ে যাবে। স্রেফ একটা সহজ অঙ্ককে আপনি অনেক কঠিন করে ফেলবেন, এবং আমরা আমাদের অনেকেই এই কাজটা করে। কনসেপ্ট ক্লিয়ার না করার কারণে এই বিপদটাতে তারা পড়ে এবং আরেকজনকে ফেলে। তাহলে আসেন, আমাদের এখানে মূল জিনিস হলো আসল টাকার এত অংশ সুদ পেলেন। দেখেন আসল টাকার 4/5 অংশ, আসল টাকার মানে আসলের 4/5 অংশ। তাহলে এগেইন আমরা হরের সাথে মিল রেখে আসল ধরলাম 4x। তাহলে সুদ আইটা হলো আমরা 4/5 অংশ, আমরা মনে একেবারে 5x লিখতে পারি, তারপর আমি একটু ধারাবাহিকভাবে দেখাচ্ছি, এবং এই দেখানোটা যেন আপনাদেরকে আর দেখানো না লাগে, বা আপনারা নিজেও যেন পরবর্তীতে না করেন। অর্থাৎ লবটা দিয়ে ধরবেন পি মানে আসল, আর হরটা দিয়ে ধরবেন পি, আর লবটা দিয়ে ধরবেন আই, তাহলে 5x এসে গেল। এখন আপনি যদি ওই 3,73,899 টাকায় যান, তাহলে কিন্তু কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি করবেন যে আমার আসল তো হলো 4x, এই আসলের উপর আমি কি করেছি সুদের হার, তাহলে আমি এখানে r% ধরে নিলাম, r%। তাহলে 100/8 টাকা পাবো আমি 1 বছরে। দেখেন লজিক ছাড়া আর কিছু নাই। আপনারা লজিকটা যারা এখনো ভালো করে বুঝেন নাই, আমার প্রথম অঙ্ক থেকে আবার এটা রিভিউ করবেন ধারাবাহিকভাবে, তাহলে দেখবেন আপনাদের কোনো সূত্র মুখস্থ করতে হবে না। এসব সূত্র আসলে অপ্রয়োজনীয়, যেটা কমন সেন্সে পারা যায় সেটা আবার মুখস্থ করবেন কেন? আমাদের কয় বছর? 2/15 বছর। 2/15 বছরে, এটা কিন্তু 2 লিখেছি, 2/15 বছরে উনি পেয়েছেন কত টাকা? সুদ পেয়েছেন 5x টাকা। হ্যাঁ, টাইমটা অনেক বেশি হওয়াতে সুদটা বেশি আসছে। তাহলে আমরা কাটাকাটি করলাম, এইদিকে 2 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি 2, এই যে 2 দিয়ে কাটলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 50, এইদিকে যখন 5 দিয়ে কাটবো এখানে পেয়ে যাচ্ছি 3। তাহলে দেখেন তো কত আসে। আমরা এখানে r ইকুয়াল টু পেয়ে যাব, r সমান পেয়ে যাব 50/3, 50/3, r ইকুয়াল টু পেয়ে যাব 50/3, অর্থাৎ r ইকুয়াল টু, তাহলে আমরা সমস্ত ভাঙালে হয়ে যাবে 16 সমস্ত 3/2 ভাগ। তাহলে দেখেন অঙ্ক কিভাবে সহজ হয়ে গেল। আপনি যদি এই টাকাটা ব্যবহার করতেন তাহলে কিন্তু সহজ অঙ্ককে আপনি কঠিন করে ফেলতেন।
তাহলে এই হলো ব্যাপার। তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব এবং বুঝার চেষ্টা করব। ক্লাসটা বুঝার আগ পর্যন্ত বারবার দেখব। নেক্সট অঙ্ক, 500 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 500 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? আশা করি কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছেন। আশা করি কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছেন। আনোয়ার হোসেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ঝটপট অ্যান্সার করে ফেলুন। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা মূলধন দুইটা বছরও দুইটা এবং একত্রে একটা সম্মিলিতভাবে একটা সুদ দেওয়া আছে। আমাদের কাছে সুদের হার কত, আমরা বরাবরের মতো এখানেও আর ধরে নেব। তাহলে প্রথম কথা হলো এই এবং দিয়ে আমরা এটাকে দুইটা অংশ করে ফেলবো। তাহলে সুদের প্রথম অংশ এবং সুদের দ্বিতীয় অংশ। তাহলে 500 টাকার এবং দিয়ে আমরা দুইটা অংশ করছি, এবং মানে এখানে প্লাস। তাহলে 500 টাকার R% মানে R% আর শতাংশ কত? তাহলে 100 ভাগের R ভাগ বরাবরের মতো, এবং এটা যেহেতু 4 বছর ইন্টু 4। একইভাবে আমাদের 600 টাকা, এই 500 টাকা, এই 4 বছর, এবং এই হলো আমাদের সুদের হার। সুদের হার হলো এইটা। তাহলে আমাদের একইভাবে ওইখানে 600 টাকা আমরা করলাম, সুদের হার 100 ভাগের 1 বছরে পাবো এত ভাগ, এবং এরকম 5 বছরে পাবো, এবং তাতে করে আমাদের টাকাটা চলে আসবে 500 টাকা। আসলে আর কোনো ব্যাপার নাই, জটিলতা নাই। কাটাকাটি করেন, কাটা। তাহলে আমরা পেলাম 20R প্লাস 30R ইকুয়ালস আমরা বলবো 500 টাকা। তাহলে আমরা বলবো 50R ইকুয়ালস 500। তাহলে দেখেন আমরা যদি করি তাহলে আর এর মান সরাসরি 10 চলে আসলো, অর্থাৎ এখানে আর সমান পেলাম 10। যেহেতু আমরা পার্সেন্টে ধরেছি আর কে, তাহলে 10%। ডান, ভেরি গুড। তাহলে এইবার আমরা আরেকটা অঙ্ক দেখি। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এবার সরল সুদের বেলায় আসল, সুদাসল, সময় এবং সুদের হারের সম্পর্কটা আমরা একটু দেখব। সরল সুদের বেলায় আসল, সুদাসল, সময় এবং সুদের হারের সম্পর্ক। আসেন এই অঙ্কটা প্রথমে আপনারা করেন। প্রথমে আমরা কমন সেন্স দিয়ে বা অৌকিক নিয়ম দিয়ে আমরা ভাববো, পরে আমরা একটা সূত্র ডেভেলপ করবো, এবং আপনারা পরে দেখবেন সূত্র দ্বারা ইফেক্টিভ হয় কিনা। আমার মনে হয় সূত্র দ্বারা ইফেক্টিভ হবে। যদি আমরা সূত্রটা ডিরাইভ করতে পারি তাহলে সূত্র দ্বারা ইফেক্টিভ হবে। তাহলে আমরা দেখি, তাহলে 4.5%। 4.5% মানে কি? 4.5% মানে আমরা বলবো 2/9%। সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে, কত টাকা মানে আপনাকে পি বের করতে হবে। বিনিয়োগ করলে 4 বছরে, তার মানে এন সমান হলো 4 বছর। আর এটা হলো সুদ আসল, এটা হলো সুদ প্লাস আসল, সুদ আসল। দেখেন এখানে কিন্তু সরাসরি সুদ দেওয়া নাই, এখানে সরাসরি কিন্তু আমরা এখানে সুদ পাচ্ছি না, সরাসরি সুদ পাচ্ছি না। তাহলে সরাসরি যদি সুদ না পেয়ে থাকি তাহলে আমরা কিভাবে করব? তো আমাদের কাছে দুইটা উপায় আমরা এখন করতে পারি। প্রথমে আমরা 100 টাকায় 1 বছরে বের করলাম। 1 বছরে সুদ, 1 বছরে সুদ পাই 2/9 টাকা। তাহলে আমাদের এখানে 4 বছর ছিল, তাহলে 4 বছরে পাবো 2/9 ইন্টু 4, তার মানে আমরা পেয়ে যাব 18 টাকা।
তাহলে এই যে 100 টাকা আর 18 টাকা যোগ করে এখন সুদাসল চলে আসলো, সুদাসল চলে আসলো, সুদাসল। আর এইদিকে আমরা সুদাসল আর এইদিকে লিখলাম আসল। তাহলে সুদাসল চলে আসলো, দেখেন এই 18 টাকা আর ওই 100 টাকা, তাহলে 118 টাকা। আমরা 4 বছরের সুদ আর আসল যোগ করে দিলাম, তাহলে 118 টাকা থেকে পাবো আমরা 100 টাকা, 1 টাকা থেকে আমরা পাবো 118 ভাগের 100 টাকা, এবং আমরা 826 টাকা থেকে পাবো, 826 টাকা থেকে পাবো আমরা ওকিক নেমে করে ফেললে 118 ভাগের 100 ইন্টু 826, 826। তাহলে এখানে যদি কাটাকাটি করেন 18, আপনি দেখেন একদম মানে 7 8 56, এবার 7 দিয়ে দেখেন বরাবর 7 বাদ যাবে, যেহেতু 7 8 56 সাথে মিলে, তাহলে 118 কে 7 দ্বারা গুণ করেন 826ই হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 700 টাকা, এবং আমাদের অঙ্ক এইভাবে শেষ। কিন্তু এইভাবে যেহেতু আমাদেরকে কয়েকটা স্টেপে করতে হয়, যার জন্য আমি মনে করছি একটু সূত্র দ্বারা যদি আমরা দেখে নিতে পারি সেটা আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা যদি একটু সূত্র দ্বারা যদি দেখে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে এখন আমি এই অঙ্কের জন্য একটা সূত্র ডিরাইভ করব, একটু মনোযোগী হই। এই অঙ্কের জন্য আমরা সূত্র ডিরাইভ করব। তাহলে আগের মতো করলে আমরা মোট সুদ পাবো, মোট সুদ পাবো আমরা পি টাকা তো খাটিয়েছি R% হারে, তার মানে 100 ভাগের R ভাগ পাবো, এবং এটা যদি n বছর ধরে খাটাই, n বছর ধরে খাটাই, তাহলে n দ্বারা গুণ হয়ে গেল, তাহলে আমরা পাবো পি ইন্টু, এটাকে যদি একসাথে রাখি তাহলে 100 ভাগের NR। পি কে কেন রাখলাম না একটু পরে দেখবেন। তাহলে সুদ আসল মানে হলো সুদ প্লাস আসল, এটা আমরা নাম দিতে পারি টোটাল, এটাকে আমরা নাম দিতে পারি টোটাল। তাহলে টোটাল ইকুয়াল টু পেয়ে যাব, তাহলে আমাদের সূত্র পি, আর এখানে আমরা পেয়ে যাব পি ইন্টু 100 ভাগের NR। তাহলে আমরা এখানে পেয়ে যাব পিটা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব 1 প্লাস 100 ভাগের NR। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, এটা টি ধরেছি খেয়াল করবেন, তাহলে টি সমান পেয়ে যাব, টি সমান পেয়ে যাব পি ইন্টু এখানে যদি আমরা একটু সরল করে ফেলি 100 ভাগের 100 প্লাস NR, 100 প্লাস NR। তাহলে দেখেন অনায়াসে আমাদের একটা সূত্র চলে আসলো। তাহলে টোটাল মানে সুদাসল সমান আসল অর্থাৎ পি ইন্টু উপরে থাকবে 100 প্লাস NR, নিচে থাকবে 100। তাহলে এই সূত্রটা আমরা এটাকে ডান বাম যে কোনোটাতে লিখতে পারি, টোটালটা যদি ডানা থাকে সেটা ডান পাশে লেখাই ভালো। তাহলে দেখেন এই অঙ্কটা, এই সূত্রটা যদি আমরা পরের অঙ্কের জন্য ব্যবহার করি, মানে আগের অঙ্কটার জন্য ব্যবহার করি, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো, পি ইন্টু 100 ভাগের 100 প্লাস NR, 100 প্লাস NR ইন্টু ইকুয়ালস আমাদের টোটাল মানে হলো আসল। এটা যদি আপনার মাথায় থাকে তাহলে এইবার আপনি এবার না, হ্যাঁ এটা আপনি বলতে পারেন এখন সিটি বলার দরকার নাই, কারণ টোটাল ওইটা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য রাখেন। আমি তাহেরা ফেরদৌস সাপলাকে বলছি সিটা সাধারণত কম্পাউন্ডিং এর জন্য ব্যবহার করে, সি মানে কম্পাউন্ডিং, ওইটা সি এর অন্য কোনো মিনিং আসে না। তাহলে দেখেন আমরা পি এর ভ্যালু বের করছি, আর এখানে 100, তাহলে 100 এন এর ভ্যালু আগের মতো 4 বছর 4, আর এর ভ্যালু এটাকে আমরা বলতে পারি 9/2, সমস্ত ভাঙালে 9/2, তার মানে 9/2 ইকুয়ালস আমাদের চলে আসলো 826। এখান থেকে দেখেন আপনি এখান থেকে পেয়ে যাবেন পি ইন্টু, এখানে দেখেন কাটাকাটি করলে 2 হয়, তার মানে এখানে 2টা গুণ করলে 18 হয়, তার মানে উপরে হবে 118 আর নিচে হবে কিন্তু 100, 826
এখন যদি আপনি উভয়পক্ষে কাটাকাটি করেন এখানে 7 পেয়ে যাবেন, যেটা ক্রস গুণন করলে আপনি এখানে পি সমান পেয়ে যাবেন 700। তাহলে এই সূত্রটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি প্রথম লাইনটা এলিমিনেট করতে পারেন, অর্থাৎ বাদ দিতে পারেন। তাহলে বাকিটা বসাইলে আপনার অঙ্কটা অপেক্ষাকৃত দ্রুত সময়ে হবে। সূত্রটি তো আগেরবার দেখালাম ফটিক, আপনি আগের ইয়েটা রিওয়াইন্ড করে দেখে নেবেন। আমি এর আগের বার সূত্রটা দেখিয়েছি এই মানে ইয়েতে, তো আপনি ক্লাসটা যেহেতু এখানে রেকর্ড আছে আপনি আরেকবার দেখে নেবেন প্লিজ। আপনি সবাই যারা বুঝতে পারেন নাই আরেকবার দেখে নেবেন। তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি, যেহেতু রেকর্ড আছে তাহলে আরেকবার আপনারা দেখে নেবেন, পিছনে গিয়ে দেখে নেবেন। তাহলে আমরা চলে গেলাম, এটা সূত্র আমি ব্যাখ্যা করেছি। তাহলে এইবার আসেন আরেকটা জিনিস সম্পর্কে আমরা নির্ধারণ করব। সুদ আসলের গুণিতক হলে, মানে সুদ আসলের এত গুণ হলে সুদের হার ও সময়ের গুণফলের একটা সম্পর্ক আমরা নির্ণয় করব। আচ্ছা, আরেকজন লিখেছেন তাহসিন খান, স্যার ফর্মুলাটা কিভাবে আরেকবার বলবেন? আচ্ছা, তাহলে যেহেতু দুইজন বলেছেন আমি বলছি। তাহলে আমরা দেখেন, আমরা এখানে সুদ আসল মানে বললো সুদ প্লাস সুদ আসল মানে হলে যেটাকে আমরা নাম দিতে পারি টোটাল। তাহলে টোটাল মানে হলো আসল প্লাস আই মানে হলো সুদ। তাহলে পি আর আই এর মান হলো সুদের মান। তাহলে সুদ কেমনে হিসাব করি? পি হলো আসল, এরপরে তার উপর r% খাটবে এবং এটা কার্যকর হবে n বছরের জন্য, অর্থাৎ n বার। তাহলে আপনি এখানে টোটাল ইকুয়াল টু পেয়ে যাচ্ছেন পি প্লাস পি ইন্টু এই অংশটা গুণ করেন, তাহলে NR/100। এখন আর কিছুই না, খালি পিটাকে কমন নিয়ে আসেন। টোটাল ইকুয়াল টু পিটাকে কমন নিলে 1 প্লাস, তাহলে পিটা যেহেতু কমন চলে গেল 1 প্লাস এখানে NR। এর পরবর্তী লাইনে আপনি যদি টি সমান লেখেন তাহলে এটাকে আমি নিচে লিখছি, এটাকে যদি আপনি একটু কাজ করেন তাহলে এখানে 100 আসবে নিচে আর উপরে থাকবে 100 প্লাস NR এবং শুরুতে একটা পি গুণ। তাহলে টি সমান এত, শুরুতে একটা পি গুণ, টি সমান হলো অর্থাৎ সুদ আসল সমান হলো আসল ইন্টু 100 প্লাস NR ডিভাইড বাই 100। হ্যাঁ, তাহলে এটা যেহেতু সুদ আসল দেওয়া আছে, আলাদাভাবে সুদ বা আসল বা সুদ আসলের কোনো সম্পর্ক, কোনো অনুপাত কিছুই যেহেতু দেওয়া নাই, তাহলে সেভাবে, তাহলে এটা হলো টোটাল হলো, এটা হলো আসল প্লাস সুদ। আর আমরা এইভাবেই, তাহলে এটা আসল আর সুদটা আমরা এতক্ষণ যেভাবে বের করেছি এর আগের অঙ্কগুলোতে পি টাকা খাটিয়েছি r% হারে, তাহলে 1 বছরে পাবে এত টাকা, n বছরে n দ্বারা গুণ করলে পেয়ে যাব। তাহলে এখন জাস্ট পিটা রেখে দিলাম, পিটা কমন নিয়ে নিলাম পরবর্তীতে, তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। তাহলে এই সম্পর্কটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে বীজগাণিতিক উপায়ে সহজভাবেই চলে আসবে। তো এখন আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হলো সরল সুদের বেলায় সুদ যদি আসলের গুণিতক হয়, সুদ আসলের গুণিতক হলে সুদের হার ও সময়ের গুণফলের একটা সম্পর্ক আমরা নির্ধারণ করতে পারবো, যেটা দিয়ে আমাদের অঙ্কগুলা অনেক সহজ হয়ে যাবে। আসেন আমরা করি। পি টাকা আসল হতে 8% হার সুদে n বছরে মোট আই টাকা সুদ পাওয়া গেল। এখন আই সমান যদি px হয় তাহলে n ও r এর সম্পর্ক নির্ণয় করুন। তাহলে আমরা প্রথমে আগাবো আই সমান px দিয়ে। আই সমান px। এখন আই সমান কত? আই তো হলো সুদ, তাহলে সুদটা যেন কেমনি হিসাব করে? পি ইন্টু সুদের হার 100/r, আর এটা কার্যকরী হবে n বছরে, তাহলে ইকুয়ালস px। ডান পাশেরটা ডান পাশে বসিয়ে, তাহলে উভয়পক্ষ থেকে পিপি ক্যান্সেলড হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি nr সমান 100x। এই x মানে কিন্তু ওই কত গুণ, তার মানে সুদ আসলে nr এর গুণফল হলো সুদ আসলে যত গুণ তত শ। আমরা সংক্ষেপে বলতে পারি nr এর মান হলো, nr এর গুণফল হলো সুদ আসলের যত গুণ তত শ। আমরা nr এর গুণফল বলতে পারি সুদ আসলের যত গুণ তত শ। ভেরি গুড। তাহলে আমরা এবার এটার ভিত্তিতে একটা অঙ্ক করার চেষ্টা করি।
আপনারা ঝটপট দেখেন তো, এই অঙ্কটা করে ফেলেন তো, ঝটপট ঝটপট এই অঙ্কটা করে ফেলেন। তাহলে ঝটপট এই অঙ্কটা করে ফেলেন। ৬,৬৬৬ টাকা বার্ষিক 10% সুদে কত বছরে, কয় বছরে সুদ আসলে এত টাকা হবে? কত বছরে সুদ আসলে? হ্যাঁ, তাহেরা ফেরদৌস শাপলা, থ্যাংক ইউ। এটাই তাহলে এনআর হবে কত, এইভাবে মনে রাখবেন। এনআর এর গুণফল হবে সুদ আসলের যত গুণ তত শ, সুদ আসলের যত গুণ তত শ। এখানে দেখেন আপনি এখানে ৬,৬৬৬ টাকা, এটা হলো সুদ আসল, এখান থেকে ৬,৬৬৬ যদি বাদ দেন, এটা হলো সুদ আসলে, তাহলে এখানে হাইফেনটা আসলে আমরা যোগ বুঝাচ্ছি, ওইটা বিয়োগ চিহ্ন না, ওইটা ছিল হাইফেন। তাহলে আমরা এটাকে পি প্লাস আই যদি বলি, আর এটা হলো আমাদের পি, তাহলে অনার্সে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আই এবং পি সমান। তাহলে সুদ আসলের এক গুণ, এক গুণ, সুদ আসলের এক গুণ, কমা বেশি হয়ে গেছে, সুদ আসলের এক গুণ। তাহলে তো আমাদের খুব সহজে চলে আসে, এনআর মানে আমরা বলেছি যত গুণ তত শ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তো এক গুণ, সুদ যত আসল তত, তার মানে 100, চাইলে এক্স এর মানটা 1 এটা বসিয়ে দিতে পারেন। তাহলে এন এর মান কত, 10%। হ্যাঁ, অনেকেই অ্যান্সার কি 10% লিখে ফেলেছেন, খেয়াল করবেন এন এর মান আমরা বের করছি 10% মানে 10, এখানে কিন্তু আর সরাসরি 10ই বসবে, এখানে পার্সেন্ট বসবে না। তাহলে ইনটু 100, হ্যাঁ সরাসরি। তাহলে এখানে এই জন্যই দুইটা পার্থক্য আলাদা করার জন্য আমরা আগে পার্সেন্ট জন্য 100 ব্যবহার করেছি, যেখানে পার্সেন্টের ভাঙার দরকার নেই সেখানে সরাসরি 8। তো যারা 100টা ব্যবহার করেন না তারা ওই জায়গায় আবার কনফিউশন তৈরি হবে, বি কেয়ারফুল। আমি যেভাবে লিখেছি, যেটা যেভাবে সেটা সেভাবে লিখলে, সেভাবে ধরলে, সেভাবে চিন্তা করলে আর হবে না। তাহলে এখন যদি আপনার 5 গুণ হতো তাহলে এখানে জাস্ট 5 হয়ে যেত, এখানে যদি 5 গুণ হতো তাহলে 5 হয়ে যেত, এখানে যদি 6 গুণ হতো তাহলে 6 হয়ে যেত। তাহলে ব্যাপারটা আপনারা এটাই মনে রাখবেন, সুদ আসলে যত গুণ এনআর এর গুণফল হলো তত শ, সুদ আসলে যত গুণ এনআর এর গুণফল হলো তত শ। তাহলে আসেন অঙ্কটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি, দে অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিয়ে একটু দেখতে চাই। মনে করেন আমি এখানে লিখতে চেয়েছি সুদ আসলের, এখানে সুদ আসলের আমরা বলতে পারি, আচ্ছা এখানে মনে করেন 33,000 যদি হয়, 33,330, 33,330, এটা যদি 33,330 হয়, 33,330 যদি হয়, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এটার 5 গুণ, এটা হলো এটার 5 গুণ, দেখেন 5 গুণ, তার মানে পি প্লাস আই সমান হলো, এটা যেহেতু 5 গুণ আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরা বলবো 5 ইন্টু পি। তার মানে আই এর মান হবে, সুদ আসলের আসলে 4 গুণ হয়, সুদ আসলের কত গুণ হয়, 4 গুণ হয়। তার কোনো ব্যাপার নাই, তাহলে আপনি বলবেন 400, এনআর সমান 400 অথবা 100 ইন্টু 4, যেটা আপনার কাছে ভাল লাগে, 100 ইন্টু 4। হ্যাঁ, এটা 5 গুণ হয়েছে, সুদ মানে সুদে আসলে 5 গুণ হয়েছে, তার মানে সুদটা হয়েছে 4 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এন এর মান, এখানে আর এর মান যদি আমরা 10 বসিয়ে দিই, আর এর মান যদি 10 বসিয়ে দিই, কেউ ভুল করেছেন মনে হয়, সুদে আসলে যেহেতু, তার মানে এখানে সুদ আসল দেখার পরেও ওখানে একটা বিয়োগ করার ব্যাপার আছে, আমরা খালি সুদটা কত গুণ সে অনুসারে কথা বলবো, সুদটা কত গুণ সে অনুসারে কথা বলবো। কেউ কেউ মনে হয় একটু ভুল করেছেন, 50 বছর না, অ্যান্সার হবে কিন্তু 40 বছর, অ্যান্সার হবে 40 বছর। এর আগের অঙ্কে আমরা দেখতে পেয়েছি, এর আগের অঙ্কে আমি যদি একটু এটাকে একটু ভিন্ন কালি দিয়ে দেখাই, এটা না মুছে, তাহলে আগের অঙ্কে আমরা দেখতে পেয়েছিলাম যখন এত ছিল তখন আই ছিল কিন্তু 2p এর সমান, আই ছিল পি প্লাস আই ছিল, পি প্লাস আই ছিল 2p এর সমান, যার জন্য আই সমান পি ছিল আগের অঙ্কে, যার জন্য মান 1 বসছিল।
আমি অবশ্য প্রথমে দেখানোর সময় বিয়োগ করে দেখিয়েছিলাম, আর এখানে বিয়োগ টিয়োগ করা যেহেতু ঝামেলা, আমি লক্ষ্য করেছি এটা কত গুণ, তাহলে পেয়েছি সুদে আসলে পি এবং আই মিলে হলো 5 গুণ, তার মানে বিয়োগ করলে পিটা যদি ওই পাশ থেকে বাদ দিয়ে আই হলো 4 গুণ, তাহলে আমাদের অ্যান্সার আসবে কিন্তু 40 বছর। তাহলে সুদ আসলে কত বছর সেটার উপর নির্ভর করে সূত্র না, সূত্রটা কিন্তু সুদ আসলের কত গুণ, অর্থাৎ সুদের সাথে আসলটা কত গুণ হচ্ছে, সুদটা কত গুণ হচ্ছে এটাই। হ্যাঁ মারুফ হোসেন, আপনি আরেকবার খেয়াল করবেন, আরেকবার খেয়াল করেন, তাহলে আপনার জন্য আমি আরেকবার বলছি, আপনারা খেয়াল না করে খুব সহজে কিছুই বুঝি না, এগুলা খুব সহজে বলে ফেলেন, একটু মনোযোগ দিবেন। এটাকে দেখেন, এটা হলো সুদে আসলে, তার মানে সুদ প্লাস আসল, এবং এই টাকার দেখেন দ্বিগুণ হলে এত টাকা, দ্বিগুণ, তার মানে কার দ্বিগুণ, তাহলে এটা হলো পি এর দ্বিগুণ, তাহলে পি সমান কত, তাহলে পি সমান এখানে কিন্তু দেখেন আই সমান কিন্তু এখানে দেখেন পি এর সমান, অর্থাৎ সুদ আসলের 1 গুণ, সুদ আসলের 1 গুণ, যার জন্য এনআর এর মান হয়েছে 100 ইন্টু আই, 100 ইন্টু 1, যেখানে আর এর মান আপনি 10 বসালে আপনি এন এর মান পেয়ে যাচ্ছেন 10, এন এর মান পেয়ে যাচ্ছেন 10। মারুফ হোসেন আপনার জন্য আবার বলছি, মারুফ হোসেন, তাহলে এইবার দেখেন আপনি এখানে পরবর্তীতে আমি এটাকে করেছিলাম 33,330, তাহলে এটা দেখেন ঠিক বরাবর 5 গুণ হলো, এটা 5 গুণ, তার মানে এটা কিন্তু সুদ আসল, অর্থাৎ সুদ প্লাস আসল, তাহলে আমরা বলতে পারি সুদ প্লাস আসল সমান আসলের 5 গুণ, তার মানে আই সমান আসলে 4 গুণ, পি একটা বাদ গেছে, পি যদি একটা কেটে দেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের যে সুদ এন আর সমান যে 100 ইন্টু এক্স ছিল, 100 ইন্টু এক্স, সেই এক্সটাই কিন্তু এই 4, সেই এক্সটাই কিন্তু 4, তাহলে এখানে বসাই দেন, আর এর মান যদি 10 হয়, এক্স এর মান যদি 4 হয়, তাহলে আপনি এখন বসাই দেন, এখানে শূন্য শূন্য কাটলে এখানে এন এর মান পেয়ে যাবেন 40 বছর। এগুলো সব জায়গায় এই ধরনের অঙ্কগুলো থাকে, সব জায়গায় এই ধরনের অঙ্কগুলো থাকে। তাহলে আমরা এটা করতে পারলাম, এটা বুঝলাম। দেন আমাদের এখন সরল সুদের একক অংশ একক হারে, এরকম একটা অঙ্ক, সরল সুদের একক অংশ একক হারে, সরল সুদের একক অংশ একক হারে। ব্ল্যাক স্লাইড আই সুদিং, চোখ অনেকক্ষণ পর্যন্ত ক্লাস করেও আপনার চোখটা ধরবে না। আর আমরা অনেক বেশি ব্রাইট স্ক্রিনের সামনে থাকি এখন, কম্পিউটার মোবাইল বেশি বেশি ইউজ করতে গিয়ে, যেটা আমাদের চোখের জন্য ক্ষতিকর, এবং চোখের জন্য ক্ষতিকর মানে আলটিমেটলি এটা ব্রেনের জন্য ক্ষতিকর। তো এটাকে আমরা মিনিমাইজ করা দরকার, যার জন্য ভেরিয়েশন দরকার। যেহেতু আমরা ম্যাক্সিমাম ব্রাইট স্ক্রিন থাকে, আমি আমার স্ক্রিনটা ব্ল্যাকে রাখবো ইনশাল্লাহ। এবং ব্ল্যাকের আরেকটা সুবিধা হলো কালার গুলো ভালো ফুটে। তাহলে এক ব্যক্তি 5,600 টাকার কিছু টাকা বিনিয়োগ করেন 5% সরল মুনাফায়, এবং অবশিষ্ট টাকা 4% সরল মুনাফায়। 1 বছর শেষে 256 টাকা মুনাফা পেলেন। ওই ব্যক্তি 5% হারে কত টাকা বিনিয়োগ করেছেন? আমি এখন আপনাদের সবার কাছ থেকে এটার অ্যান্সার চাই, দেখি কারা কারা দ্রুত করতে পারছেন। তানভীর, আমরা তো কয়েকবার ব্যাখ্যা করেছি, ওখানে ব্যাখ্যাটা আছে, আপনি আবার দেখে নিবেন। তানভীর পিয়াল আপনার জন্য বলছি। সাবিকুন নাহারিমা, থ্যাংক ইউ। সারা বিশ্বে যারা কম্পিউটার প্রোগ্রামার আছেন, তারা অনেকক্ষণ ধরে কম্পিউটার ইউজ করেন বলে ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক স্ক্রিনের সামনে কাজ করেন, এবং স্ক্রিন মানে অনেক কিছু প্রোটেকশন আমাদের দরকার। হ্যাঁ, এগুলোর অনেক সমস্যাও আছে, কিন্তু এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না, এই জন্য সমস্যাগুলো আমরা মিনিমাইজ যতটা করতে পারি। তাহলে এক ব্যক্তি এত টাকার কিছু অংশ বিনিয়োগ করেন, এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারবো।
এই অঙ্কটা অনেক ভাবে করতে পারবো, অনেক ভাবে মানে শুধু লেখার পদ্ধতি না, আসলে লেখার পদ্ধতি চেঞ্জ হলে ভাব বা উপায় চেঞ্জ হয় না, চেঞ্জ হয় উপায় চেঞ্জ হয় কিন্তু লজিকের চেঞ্জের কারণে। তো আমি এখন একটা সিম্পল লজিক দিয়ে অঙ্কটা করব। তাহলে দেখেন কিছু টাকা তিনি 5% সরল সুদে বিনিয়োগ করেন, 5% সরল মুনাফায় বা সরল সুদে, এবং কিছু টাকায় 4% সরল মুনাফায় বিনিয়োগ করেন। কিছু টাকা 5% সরল মুনাফায় আর কিছু টাকা 4% সরল মুনাফায় বিনিয়োগ করেন। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে একটা সিম্পল লজিক আমরা এইভাবে দিতে পারি যে সব টাকায় যদি 4% হারে হতো তাহলে কি হতো। সব টাকায় যদি 4%, যেহেতু 5% বের করতে হবে, তাহলে অন্যটা হিসাব করি। সব টাকায় যদি 4% হারে বিনিয়োগ করা হতো তাহলে কি হতো। এখানে কিন্তু 1 বছরের কাজ, সুতরাং আমাদের কাজটা সহজ আছে। তাহলে সব টাকা যদি 4% হারে বিনিয়োগ করতাম তাহলে আমরা 5,600 টাকার 4% সুদ পেতাম, 100 ভাগের 4 ভাগ সুদ পেতাম, এবং সেটা আসতো 156 ডাবল করলে হয় 112, সুতরাং আবার ডাবল করলে হয় 224। কিন্তু দেখেন আপনি কিছু বেশি টাকা পেয়েছেন সুদ। কেন পেয়েছেন? কারণ আপনি তো সব টাকা 4% খাটাননি। কত টাকা বেশি পেলেন হিসাব করেন তো? আমার মনে হয় 32 টাকা বেশি পেলেন। তাও তো খুব সুন্দরভাবে ব্যাপারটা মীমাংসা হয়ে যায় মনে হয়, খুব সুন্দরভাবে ব্যাপারটা মীমাংসা হয়ে যায়। যে 4% থেকে 5%, 1% কিন্তু পার্থক্য। তাহলে ওই যেই টাকাটা আমরা 5% হারে খাটালাম সেটার উপর 1% বেশি পাওয়ায় আমাদের কিন্তু 32 টাকা আসলো। ডান। অঙ্কের আর কিছু নাই, 3,200 টাকা। দেখেন তো ভালো করে বুঝেছেন কিনা। অঙ্কের আর কিছু নেই। হ্যাঁ, আমি লাল কালিতে আছি ভাইয়া শামসুল আলম, আপনাকে ধন্যবাদ, আমি লাল কালিতে আছি। দেখেন অঙ্কটাতে আর তেমন কিছু নাই। যেটা দেখবেন বিভিন্ন জায়গায় করা আছে অনেক লম্বা করে, অনেক লম্বা করে, আরো বিভিন্ন লজিকে করা হয়, কিন্তু এটা একটা এফিশিয়েন্ট লজিক, যেটা বুঝা কাজ করা অনেক সহজ। দেখেন তো, আমাকে সবাই কনফার্ম করেন এটা সবাই বুঝতে পেরেছেন কিনা, ধরতে পারছেন কিনা। এই অঙ্কটা যেহেতু আমি ইম্পর্টেন্ট মনে করছি, তাহলে আপনারা একটু দেখেন। এটা আমি সবার এখন দেখতে চাই যে সবাই এটা ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা। সবাই এটা ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা। 1% কেন আসলো? হ্যাঁ, 1% কেন আসলো? এই যে কাজটা আমি করেছি প্রথমে, যে এটা 4% ধরে করেছি, কিন্তু আমার তো কিছু টাকা 5% হারে করেছি। ওই যত টাকা 5% হারে তার উপর তো 1% এক্সট্রা পেয়েছি, সেই এক্সট্রা সুদটাই হলো, সেটার কারণে এক্সট্রা পেয়ে আসছে 32 টাকা। তাহলে এক্সট্রা পার্সেন্টেজ থেকে এক্সট্রা সুদ পেয়েছি 32 টাকা, এক্সট্রা পার্সেন্ট থেকে এক্সট্রা পেয়েছি 32 টাকা। হ্যাঁ, ভেরি গুড। আমি আরেকবার বলছি, ভেরি গুড, আরেকবার বলছি আমি, আরো একবার খেয়াল করেন। আমরা কিছু টাকা বিনিয়োগ করেছি 5% হারে, কিছু টাকা বিনিয়োগ করছি 4% হারে, এবং এই 5% এবং 4%-এর সংমিশ্রণে পেলাম হলো 256 টাকা। এখন আপাতত আমরা ধরে নিলাম যে আমরা সব টাকা 4% হারে বিনিয়োগ করি। দেখি তাহলে 5%-এর কারণে কিছু এক্সট্রা হয়ে যাবে, তাহলে যেই টাকাটা এক্সট্রা সেটা ওই যে 1% হারে যে এক্সট্রাটা আসবে সেটার সাথে রিলেট করব। তাহলে প্রথমে এই 4% হারেই যদি পুরো টাকা খাটাতাম তাহলে 5,600 টাকার উপর 4% সুদ পেতাম পুরা টাকাই 4% হারে, পুরা টাকায় 4% হারে। তাতে করে আমাদের সুদ আসলো, কাটাকাটি করেন এবং 56-কে 4 দ্বারা গুণ করলে দেখেন 224 পান কিনা, 224 পান কিনা, এতটুকু কনফার্ম করেন, এতটুকু কনফার্ম করেন। হ্যাঁ, আমি ব্যাখ্যা করছি, আফসানা জামান জেমি, আমি এটা ব্যাখ্যা করছি। তাহলে দেখেন
56 টাকার উপর 5400 টাকার উপর 4% হারে যদি পুরা টাকাটা যদি আমরা 4% হারে খাটাতাম তাহলে কিন্তু আমরা 224 টাকা পেতাম। এখন আমরা তো 224 টাকা পাইনি, আমরা তো পেয়েছি 256 টাকা। তার মানে আমরা আসলে পেয়েছি কিন্তু 256 টাকা, এটা বিয়োগ করলে আমরা পাই 32 টাকা এক্সট্রা সুদ। এই এক্সট্রা সুদটা কোত্থেকে আসলো? এক্সট্রা সুদটা এক্সট্রা পার্সেন্টেজ থেকে আসলো। এক্সট্রা পার্সেন্টেজ, তো এক্সট্রা পার্সেন্টেজ কত? এই 5% 4% হারে করে যে এক্সট্রা পার্সেন্ট 1% পার্থক্য, 1% এক্সট্রা। কিন্তু সেটা তো আমার সব টাকা না, সেটা ওই 5%-এর ওই টাকাটাই, শুধু 5%-এর ওই টাকাটাই। তাহলে আমরা ধরে নিলাম 5% হারে ক্ষেত্রে x টাকা, তাহলে ওই 5% হারে টাকার উপর আমরা কিন্তু 1% এক্সট্রা পেয়েছি। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা এক্সট্রা টাকা এখানে, তাহলে আমরা এই এক্সট্রা 1% কারণে 32 টাকা আসছে এক্সট্রা। সেই 32 টাকাটা কেন আসলো আরেকবার দেখে নেন। 4% হারে সব টাকা খাটাইলে 224 টাকা, কিন্তু আসলে কিছু টাকা 5% হারে, কিছু টাকা 4% হারে খাটিয়ে আমরা পেয়েছি 256 টাকা। তার মানে আমরা যে কিছু 5% হারে খাটিয়েছি, অর্থাৎ কিছু টাকার উপর 1% বেশি পেয়েছি, তার উপর নির্ভর করে আমরা 32 টাকা পাচ্ছি। তাহলে কত টাকার উপর 1% বেশি পেয়েছি? যেই টাকাটা আমরা 5% হারে খাটিয়েছি তার উপর 1% এক্সট্রা পাচ্ছি। এটা হলো 5%-এর টাকাটাই। দেখেন তো ভালো করে বুঝতে পারছেন কিনা? তাহলে আর আমাদের কোনো জটিলতা থাকে না। হ্যাঁ, এইভাবেই, হ্যাঁ এটা করতে পারেন, আসলে যে কোনোটা দিয়ে করা যায়। আপনি জাস্ট লজিকটাকে রিলেট করবেন, যে কোনোটা আপনি যদি পারেন যে কোনোটা দিয়েই পারবেন। যেমন এখন যদি কিছু 4% তাহলে কিছু কম আসতো, তাহলে কমেরটা আমরা 1% লেস করে দিতাম, তখন এক্সট্রা না হয়ে তখন ঘাটতি আসতো। ওই 1% ঘাটতির কারণে ঘাটতিটাকে রিলেট করতাম। একজন লিখেছে এত না লিখে এক্স টাকা কেন লিখেছি? এক্সট্রা তো না, এখানে পুরা টাকা তো আমরা এই 5% খাটাইনি ভাইয়া। এটা কার জন্য বলছি? এটা বলছি সালমা মুনিরার জন্য। সালমা মুনিরা, আপনার জন্য বলছি যে আমরা 5,006 টাকা না লিখে এক্স টাকা, আপনি পুরো টাকা কি 5% হারে খাটিয়েছেন নাকি একটা অংশ বিশেষ 5% হারে খাটিয়েছেন? নিজেকে জিজ্ঞেস করুন। এবং সেই অংশ বিশেষটা কত টাকা, 5% হারে কত টাকা খাটিয়েছেন সেটাই চাচ্ছে। তাহলে 5%-এর যে টাকাটা খাটিয়েছেন তার উপরে তো আপনি এক্সট্রাটা পেয়েছেন। আপনি সব টাকার উপর তো 1% এক্সট্রা পাননি, সব টাকার উপর কমনলি আপনি 4% পেয়েছেন, একটা অংশের উপর 1% বেশি পেয়েছেন। সেই একটা অংশ হলো x টাকা, তার উপর 1% বেশি, তাতে করে 32 টাকা বেশি হয়ে গেল। আশা করি আমরা এটা ধরতে পেরেছি। তাহলে আমরা এটা আশা করি ছাড়তে পারি। কেউ যদি এখন প্রশ্ন করেন, এখন যদি আমি কোনো প্রশ্ন পাই এটা জবাব দেব। আর যদি আমরা না পাই, যেহেতু আমি কয়েকবার বললাম, তাহলে আমি অনুরোধ করব পরে আবার এটা ভালো করে দেখে নেওয়ার জন্য। আসলে ভাইয়া সবকিছু আপনাকে কোনো কিছুই ম্যাথ কোনো মুখস্থের বিষয় না, এমনকি সূত্র অনেক ক্ষেত্রে মুখস্থ করা লাগবে না যদি বিষয়গুলো আপনি ভালো করে বুঝেন। এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করুন। এখন চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল এখানে চলে গেলাম। তাহলে 110% হারে, আমি বারবার বলছি সূত্র লাগবে না, সুতরাং এটা সূত্র ছাড়া করে দেন সবাই, সূত্র ছাড়া, এবং একটা সিঙ্গেল স্টেপে করে দেন, নাজমুল এটা আপনার হোমওয়ার্ক। 5% দ্বারা করলে কিছু বেশি আসবে, তাহলে যে বিয়োগফল আসবে সেটা তখন 4%-এর সাথে রিলেট করবেন, তখন 4%-টা আগে বের হয়ে যাবে। 4%-টা বের করে সেটা 5,600 থেকে বিয়োগ করলে পেয়ে যাবেন। এটা নাজমুল হোসেনকে বলেছি। ভেরি গুড। আফসানা জেমি, ভেরি গুড। তাহলে 10% হারে 1,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদাসল কত? 10% হারে 100 টাকার 1,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদাসল কত? চক্রবৃদ্ধির এখানে বুঝেন, চক্রবৃদ্ধি আপনি নিজে তৈরি করতে পারবেন। আমাদের পড়ানোর পদ্ধতির কারণে এবং সূত্র ঠেসে দেওয়ার কারণে আমাদের অনেক অঙ্ক কঠিন হয়ে যায়। আমরা যদি ব্যাপারটা ভালো করে বুঝি তাহলে এটা খুব কমন ব্যাপার। ভেরি গুড, ভেরি গুড। তাকেই ভেরি গুডটা দিলাম প্রাণ ভরে।
মোহাম্মদ লিটন হোসাইনকে এই ভেরি গুডটা দিলাম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখেন ব্যাপারটা হলো আমরা 1000 টাকা খাটিয়েছি। চক্রবৃদ্ধি যখন হিসাব করবেন তখন কিন্তু আপনি শুধু সুদটা আপনি সরাসরি হিসাব করতে পারবেন না, আপনাকে আগে সুদাসল হিসাব করতে হবে। তাহলে যদি 10% হারে খাটান তাহলে আসল যদি হয় 100 টাকা, তাহলে 10% যোগ হয়ে এখানে সুদাসল হয়ে যাবে 110 টাকা। অর্থাৎ সুদাসল হবে আসলের 100 ভাগের 110 ভাগ। এই ব্যাপারটা ভালো করে বুঝে নেন। তাহলে আমরা যেই টাকাটা খাটালাম সেটা যেই হোক, এখানে 1000 টাকা, অন্য কিছু হলে সেটা অন্য কিছু এখানে বসতো, তার 10% হারে তাহলে 160 টাকার সাথে আসল হলো আমাদের 100, তার সাথে 10% সুদটা যোগ হয়ে গেল 110, অর্থাৎ এখানে সুদাসল বের হয়ে গেল। তাহলে এটা কিন্তু 1 বছর, এখন গুণ করলে 1 বছর পরের অ্যামাউন্টটা পাওয়া যাবে। হ্যাঁ, কারো ভুল হচ্ছে সোম আফরোজ, এটা আমি নামটা হয়তো একটু ভুল দেখছি কিনা, আর একটু আয়েশা আখতার, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, ডিসকাশন দিকে খেয়াল রাখেন, একটু ভুল হচ্ছে। তাহলে প্রথমে আমি আবার বলি, 1000 টাকা খাটিয়েছেন, প্রথম বছর আপনি মোট টাকা পাবেন 100 ভাগের, আসল হলো 100 ভাগ, তারপর 10% সুদ যোগ হয়ে গেলে 110 ভাগ, তাহলে আসলের 110 ভাগ যোগ হয়ে গেল। তাহলে এই টাকাটা আবার 100 ভাগের 110 ভাগ হয়ে গেল, মানে এটা তো প্রথম বছরটা পেলেন। তাহলে এইটার উপর আবার যদি আপনি একইভাবে কাজ করেন, অর্থাৎ 10% অ্যাড করেন, আসল 100 টাকা, তার 10% আবার অ্যাড হয়ে যাবে, কারণ চক্রবৃদ্ধিতে কিন্তু সবসময় লেটেস্ট অ্যামাউন্টের উপর হিসাবটা কার্যকর হয়। তাহলে এইটাই কিন্তু আমাদের আসলে হিসাব। তাহলে আমরা নিচে কিন্তু 4টা শূন্য পেয়ে যাচ্ছি, 1 2 3 4, তাহলে উপরে 4টা শূন্য কেটে দিই, 1 2 3, তাহলে দেখেন 3 আরেকটা 4, তাহলে এখন দেখেন একটা শূন্যওয়ালা এবং শেষে যদি 1 আছে, আমরা শেষে কিন্তু এত পাবো। আপনি আর গুণ করে সময় নষ্ট করার দরকার নাই, শেষে কিন্তু 10 পাবো। দেখেন শূন্য, বাকি তো সব 1 1 1 1, 11 ইন্টু 11 ইন্টু 1, তাহলে শূন্য, তাহলে আমরা গুণ করলে কিন্তু 10 পাবো। তাহলে আমাদের যে অ্যান্সারে শেষে 10 আছে সেটা আমাদের অ্যান্সার। তাহলে 10 যদি একাধিক থাকে তাহলে ওইটা ভালো করে খেয়াল করে অ্যান্সারটা করবেন। তাহলে আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার, আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। সবাই দেখে নেন, কোনো প্রশ্ন থাকলে ঝটপট বলে ফেলুন। এখন তাহলে চক্রবৃদ্ধিতে আমরা কি বলেছি, চক্রবৃদ্ধিতে আপনি সরাসরি এখন দেখেন আপনি যদি এখানে সি এর সূত্রটা ব্যবহার করেন, সি এর সূত্রটা ব্যবহার করেন, তাহলে শুধু শুধু অঙ্কটাতে আপনি আর সময় নষ্ট হলো। আপনি লিখবেন সি ইকুয়াল টু পি ইন্টু, যেহেতু আমি নিজেই ভাবে করবো না, আমি যা সূত্রটা দিয়ে দিচ্ছি, 100 ভাগের 8 n, এখানে n, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার হিসাব করতে কিন্তু শুধু শুধু আপনি কিছু বাড়তি অংশ কিন্তু সি ইকুয়াল টু পি 1000, তাহলে এখানে আবার আপনি 1, তাহলে এখানে 100 ভাগের 110, আপনার কিন্তু আরো কিছু কাজ করতে হচ্ছে, তাতে আপনি প্রসেসটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে, যার জন্য এখানে 2 বছরের জন্য 2 বসবে, এখানে 1000, তাহলে যার জন্য আপনি 10 কেন হলো, ওই যে আর যে 10%, আর যে 10%, আর এর মান সুদের হার না আর, তাহলে সুদের হার নাবিলা সুমা আপনার জন্য বলছি। তাহলে আমি আরেকবার সবাইকে ভালো করে দেখাই জিনিসটা, 10% আপনি সুদ পাচ্ছেন, তার মানে যদি আপনি 100 টাকা খাটান তাহলে সুদ এবং আসলে এটা 100 ভাগের 110 ভাগ পাবেন, এই যে 10 অ্যাড হয়ে গেল, তাহলে এটা 1000 টাকার উপর 1 বছর শেষে পাবেন এত টাকা, দ্বিতীয় বছরে আবার 1000, এটার এই টাকাটার উপর প্রথম বছরে যা আসলো সেই টাকার উপর এত, এই জন্যই। তাহলে এখন হিসাব করলে আপনি পেয়ে যাবেন 2টা শূন্য 2টা শূন্য 3টা শূন্য 1টা শূন্য, গুণ করলে শেষে আপনি 10 পাবেন, 10 পাবেন, আসলে আপনি পাবেন 1210, কিন্তু গুণ করলে ওই যে গুণ করলে 0 0 আর সব 1 1 1, এই জন্যই 10। এখন নাবিলা আপনি কোন 10-এর কথা বলেছেন আমি জানি না, তবে আমি সব 10ই ব্যাখ্যা করেছি আপনার জন্য। তাহলে চলে আসেন আমাদের পরবর্তী অঙ্কে। এখন হলো 10% হারে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে এখানে কিন্তু কোনো উপায় নাই, আগের মতো করে 1000 টাকার উপর 10% হারে প্রথম বছর 100 ভাগের 110 ভাগ,
এবং পরবর্তী বছর যত বছর ততবার গুণ করবেন 100 ভাগের 110 ভাগ। তাহলে আপনি সব কাটাকাটি করলে তাহলে দুইটা শূন্য কাটা গেল, আরো দুইটা, আপনি 1210 টাকা পাবেন। এই 1210 টাকার মধ্যে 1000 টাকা কিন্তু আপনার এটা কিন্তু পুরা ভ্যালু, এটা সুদ আসল দুইটা মিলে 1000 টাকা কিন্তু আপনার আসল, যার কারণে আপনি 200 টাকা, এটাই হলো আপনার সুদ বা মুনাফা, এটাই হলো সুদ বা মুনাফা। ভেরি গুড। তাহলে আমাদের সেকেন্ড অঙ্কে, চক্রবৃদ্ধির সেকেন্ড অঙ্কের আমাদের রেজাল্ট হলো 210 টাকা। আশা করি সবাই ধরতে পেরেছেন। আরো বিভিন্ন ভাবে করা যায়, আপনি এইভাবেও করতে পারেন যে আমি তো প্রথম বছরে পাবো 100 টাকা, 1000 টাকা থেকে 10% হিসাব করলে 100 টাকা। এটা একটু দ্রুত বলে দিচ্ছি, পরের বছরে পাবো 100 টাকা, এই প্রথম বছর যেটা পাবো তার 10% পাবো 10 টাকা, তাহলে মোট 210 টাকা। এইভাবে করতে পারেন। বাট এটা যদি ইয়ার বেড়ে যায় তাহলে এই পদ্ধতিটা মনে হয় যোগ একটু বেশি সমস্যা হয়ে যাবে, তার মানে আগের পদ্ধতিটাকে আমি প্রেফার করছি এবং আপনার জন্য রিকমেন্ড করছি। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখন আমরা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিকে চলে আসলাম, গুণিতক বা ভাজ্য ও লসাগু। গুণিতক, আসলে আমরা গুণিতক বা লসাগু বলতে যে আমরা গুণিতকের কথা বলে, এই গুণিতক একটা অপেক্ষাকৃত আমাদের জন্য কঠিন শব্দ হওয়াতে আমরা অনেক সময় চিন্তা করি না গুণিতক মানে কি। আসলে গুণিতক মানে হলো যেই ভাজ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে কমনলি যার দ্বারা ভাগ করি, যাকে ভাগ করি তাকে তো বলা হয় আসলে গুণিতক, বা যে ভাজ্যটা নিঃশেষে বিভাজ্য, তার মানে গুণিতক মানে ভাজ্য। তাহলে তাহলে গুণিতক মানে হলো গুণিতক মানে হলো যেই ভাজ্যটা নিঃশেষে বিভাজ্য তাকে বলা হয় গুণিতক। যেই ভাজ্যটা নিঃশেষে বিভাজ্য তাকে বলা হয় গুণিতক। তাহলে এবার আসেন আমরা একটা অঙ্ক করি, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 12, 18 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আপনি যেভাবে বললো সেভাবেই করেন। আপনাকে বললো 2 যোগ করে, তাহলে 2 যোগ করলে এখন এখানে পাবেন তো কত, 91, 91। তাহলে 91 কিন্তু 12 দ্বারা বিভাজ্য না, কারণ 12 হলো একটা জোড় সংখ্যা, 91 কিন্তু একটা বিজোড় সংখ্যা। তাহলে 89 আমাদের অ্যান্সার হতে পারে না। আবার 2 যোগ করার কথা বললে, তাহলে 2 যোগ করেন 72। তাহলে দেখেন 72 কিন্তু 12 দ্বারাও বিভাজ্য, কারণ 6 12 72, 18 দ্বারাই বিভাজ্য, কারণ 4 18 72, 3 24 72, তার মানে সবার দ্বারা বিভাজ্য। তার মানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। বাকিগুলো থেকে দেখেন আপনি পাবেন না, বা পাইলেও সেটা বলছে লঘিষ্ঠ সংখ্যা অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা, তাহলে সেটা পাচ্ছেন না। যেহেতু আমি কনসেপ্টটাকে রিলেট করব, এই জন্য আমি লসাগু কিভাবে করতে হয় সেটা দিয়ে আমি অঙ্কটা করব। তাহলে 12, 18 এবং 24, 24, এদের সবাইকে যদি আমি ভাগ করতে চাই তাহলে আমি 6 দ্বারা ভাগ করতে পারবো। সবাইকে কিন্তু আমি 6 দ্বারা, তাহলে এখানে পাবো 2, এখানে পাবো 3, এখানে পাবো 4, এখানে যদি আবার ভাগ করে ফেলি তাহলে পাবো 1, 3, 2, তাহলে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 6 12 72। তাহলে আমাদের 2 যোগ করার পরে আসতে হবে 72। তার মানে আমাদের 2 যোগ করার পরে যদি 72 আসতে হয়, 2 যোগ করার পরে যদি 72 আসতে হয়, তাহলে 2 যোগ করার আগে সংখ্যাটা হতে হবে 70। এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা লক্ষ্য করি। তাহলে লসাগু করতে গিয়ে আগে কি করেছি, এখানে অন্তত 2টা সংখ্যাকে ভাগ যায় এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিয়েছি, অন্তত 2টা, সবার এর চেয়ে বেশি হলেও ক্ষতি নাই। তাহলে এখানে বলে কমন ফ্যাক্টর বের করা। তাহলে এইভাবে কিন্তু আমরা লসাগু বের করি। এখন আমরা এই অঙ্কটাকে একটু করার চেষ্টা করি। 2002 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয়? আগের অঙ্কের সাথে আপনি চিন্তা করেন, 2002 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয়? 2002 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয়?
2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? ঝটপট করে ফেলুন। দুই সংখ্যাটি, আমাদের কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে। 2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? এখন দেখেন, আমরা লসাগু মানে বলেছি ভাজ্য, তাহলে আমরা লসাগু বের করার একটা পদ্ধতি দেখেছি না, ফ্যাক্টর বের করি এবং এরপরে আমরা ওগুলোকে গুণ করি। ফ্যাক্টর যেগুলো আসলো এবং পরবর্তী ভাগফল যেগুলো আসলো এগুলা গুণ করি। লক্ষ্য করেন এখানে সবাই কিন্তু বিজোড়, তাহলে এর উৎপাদকগুলো বিজোড়, সবাই বিজোড়, তার মানে সবার উৎপাদক বিজোড়, সবার উৎপাদক বিজোড়। দেখেন আগেরটা যদি ওই যে লসাগুর পদ্ধতি দেখেছি না, ওইভাবে যদি আমরা করতে যেতাম, সবার উৎপাদক গুলা এবং ভাগফল গুলা, উৎপাদক ও ভাগফল বিজোড়, ভাগফল বিজোড়, যার জন্য এগুলোকে গুণ করে যেহেতু আমরা পাবো, তার মানে এটার লসাগু সবসময় বিজোড় পাবো। তার মানে কয়েল লসাগু পাবো বিজোড়, এখান থেকে পাবো বিজোড় লসাগু। কিন্তু আমাদের 2002 এটা তো একটা জোড় সংখ্যা। তাহলে দেখেন বেসিকটা যদি আপনি ঠিক করেন, আপনার এই অঙ্কটা কিন্তু আর হিসাব করা লাগছে না। আপনি যদি বেসিক ঠিক করেন তাহলে এই অঙ্কটা আপনাকে আর হিসাব করা লাগছে না। ভালো করে খেয়াল করেন, সবাই এনশিওর করেন সবাই বুঝতে পেরেছেন কিনা, ভালো করে খেয়াল করেন। আশা করি সবাই ধরতে পেরেছেন, আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী অঙ্কে। কত লিখেছে? 6টা 9, তার মানে 9,99,999 এর সঙ্গে কোন, এখানে লেখেন হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে, এখানে হবে বিয়োগফল, 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 বিয়োগফল। তাহলে আমরা একটু কারেকশন যদি দিই, এখানে হবে হতে, এখানে হলো বিয়োগফল, বিয়োগ ফল, এটা লিখেছে বিয়োগফল, বিয়োগফল যেটা বারবার দেখিয়ে দিচ্ছে এটা বিয়োগফল। তাহলে আমাদের বলেছে যে 9,99,999, 9,99,999 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ, এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কেউ কেউ মনে হয় অঙ্ক কমন পড়ে নাই কিন্তু মুখস্থ অ্যান্সার করছেন, অঙ্ক কমন পড়ে নাই কিন্তু মুখস্থ অ্যান্সার করছেন। একটু সাবধান হই, একটু সাবধান হই। প্রশ্ন না পড়েই অ্যান্সার করা শুরু করেছি কেউ কেউ। প্রশ্নটা একটু চেঞ্জ আছে এবং এটা কনসেপচুয়ালি কানেক্ট করার জন্য আমাদের প্রশ্নটা হলো 9,99,999 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 2, 3, 4, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এটার একটা লসাগু আমি সংক্ষেপে বের করার চেষ্টা করি। দেখেন 5 আর 6 পরপর সংখ্যা, এদের লসাগু কিন্তু ক্রমিক সংখ্যা হলে আপনি লসাগু জাস্ট গুণ করে দিবেন 30। এখন 30 যেহেতু আমাদের 30 যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয়, 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, যার জন্য 30 কে আপনি ডাবল করে দেন, তাহলে 60, অর্থাৎ আপনি 1 গুণ 2 গুণ 3 গুণ করতে থাকেন, তাহলে আমাদের লসাগু কিন্তু 60 বের হয়ে গেল। আর যদি আপনি অন্যভাবে করতে চান তাহলে তো আগের পদ্ধতি আছে যে 2, 3, 4, 5, 6, এই পদ্ধতিতে আপনি লসাগু যেভাবেই করেন না কেন আপনি লসাগু পেয়ে যাবেন, ভাগ করে করে করলেও আপনি লসাগু পেয়ে যাবেন
লসাগুকে এলসিএম বলে, লিস্ট কমন মাল্টিপল, এটা পেয়ে যাবেন 60। এখন বলেছে 60 হতে কোন ক্ষুদ্রতম এত এত থেকে কোন ক্ষুদ্রতম বিয়োগ করলে এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমরা তো এটা অনেক কম পেয়েছি, তার মানে আমরা ভাগ করব, দেখি আমরা নিঃশেষে বিভাজ্য হওয়ার পথে কি বাধা আছে। তাহলে 9,99,000, এটা তো ইংলিশে লিখে ফেলছি, তাহলে বাংলা লিখে ফেলছি, তাহলে ইংলিশে লিখলাম 9,99,999। কয়টা দিয়েছি? 5টা, তাহলে এই হলো 6টা। তাহলে প্রথমবার গেল একবার, তাহলে পেলাম 60, পরের বার পেলাম 39, তাহলে এবার যাবে 6 বার, তার মানে 360। এভাবে আপনি যতই করতে থাকেন আপনি বিয়োগফল পেয়ে যাবেন 39, অর্থাৎ 39 অবস্থা থাকবে। যেহেতু 9,99,999 এই সংখ্যাটি এর দ্বারা ভাগ করা মানে হলো আসলে 60 দ্বারা ভাগ করা। যেহেতু আমাদের 39 অবস্থা থাকে, তাহলে আমরা 39 বিয়োগ করব। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু এখানে 21 হবে না, বি কেয়ারফুল, অ্যান্সার হবে 39। প্রশ্নটা কিন্তু যোগ করার কথা বলেনি, বিয়োগ করার কথা বলেছে। বিয়োগ করতে গেলে সবসময় অবশিষ্টটাই বিয়োগ করে দিবেন। বিয়োগ করতে গেলে বিশেষ করে একটা নির্দিষ্ট পরিমাণ অবশিষ্ট যদি থাকে তাহলে ওইটা বিয়োগ করে দিবেন। যদি ভিন্ন ভিন্ন অবশিষ্ট থাকে তখন এটা আলাদা কথা, সেটা আমরা আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ কভার করব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 39। ভেরি গুড। নেক্সট আমরা চলে গেলাম আমাদের নেক্সট কোশ্চেনে। এবার এটা করে ফেলেন। 9 লক্ষ, আগের অঙ্কটাই 9,99,999, 9999999, 9999999, তার মানে 6টা 9। এর সঙ্গে কোন ক্ষুদ্র পরিমাণ যোগ করলে যোগফল এত এত এবং এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে আগের মতোই আমাদের এর লসাগু আসবে 60। 60 দ্বারা যখন ভাগ করব বুঝাই যায় এখানে আমাদের 9 আলা কোনো কিছু অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে আমাদের 9 আলা কোনো কিছু অবশিষ্ট থাকবে, তার মানে আমাদের এখানে 9 আলা, দেখেন অবশিষ্ট যেটা আপনি আগের মতো অঙ্কটা করবেন, এবার আপনার অবশিষ্ট থাকবে কিন্তু 39, আগের মতোই অবশিষ্ট থাকবে 39, এটা হলো অবশিষ্ট। এখন আপনাকে এমন কিছু যোগ করতে হবে যেন অবশিষ্ট না থাকে। তাহলে এমন কিছু যোগ করতে হবে যেন অবশিষ্ট না থাকে। স্লাইডের রংটা এখন সাদা করা যাবে না, কারণ এটা স্লাইডের পার্মানেন্টটা, এইটা অঙ্কটা এটা নির্দিষ্ট হয়ে গেছে, আমি পরবর্তীতে খেয়াল রাখবো। এটা তো আমি প্রশ্ন বলে দিচ্ছি, 9,99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। স্লাইড আপনি যদি ল্যান্ডস্কেপে ধরেন প্রশ্নটা খুব ভালো করে বোঝা যায়, খালি 9,99,000 এটা ফন্টের কারণে ভালো করে বোঝায় না, তো আমাকে ভবিষ্যতে আমরা এটা দেখবো। এটা হলো 6টা 9, আগেরটাই প্রশ্ন, আগেরটাই, খালি এখানে আগেরটা হলো, আগেরটা বলেছিল বিয়োগ করার কথা আর এবার হলো যোগ করার কথা। এই প্রশ্নটাই এখানে বিয়োগের বেলায় যোগ হয়ে গেল, এর সঙ্গে এটা বিয়োগের বেলায় যোগ, এটা বিয়োগের বেলায় যোগ, একই প্রশ্ন। তাহলে আমি সাদা করে দিয়েছি, তাহলে এখানে জাস্ট বিয়োগ করলে না, এটা হলো যোগ করলে, যোগ। তাহলে আমরা যেটা বলছিলাম এটার লসাগু আসবে কত? এটার লসাগু আসবে 60। তাহলে 60 দ্বারা ভাগ করলে আগের মতো 60 দ্বারা এই আমাদের কয়টা? এই 4টা 9 ওলা, যে 9,99,000 এটাকে ভাগ করলে আমাদের অবশিষ্ট সর্বশেষ পাবো 39। এটা হলো ভাগশেষ বা অবশিষ্ট, অবশিষ্ট। এখন আপনি কি করবেন? বিয়োগ করার বেলায় তো যেটা অবশিষ্ট আছে সেটাই বাদ দিয়ে দিবেন, কিন্তু যোগ করার বেলায় কি করবেন? তাহলে এখানে একটা লজিকটা কি সেটা একটু ভেবে দেখেন। আপনি 60 দ্বারা ভেবে ভাগ করেছেন, আপনি চাচ্ছেন কোনো কিছু আর অবশিষ্ট না থাকুক, কিন্তু আপনি বাদ দিতে পারবেন, আপনি যোগ করতে হবে। তাহলে এখানে যদি আপনি 60 বানাতে পারতেন তাহলে 60টা যাইতো, তার মানে যেখানে যোগ করার কথা বলা হবে সেখানে যোগ করবেন কত? সেখানে যোগ করবেন ভাজক মাইনাস ভাগশেষ, ভাজক মাইনাস ভাগশেষ বা অবশিষ্ট, ভাজক মাইনাস অবশিষ্ট, এই পরিমাণ যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে আমাদের ভাজক ছিল 60, অবশিষ্ট ছিল আমাদের 39, তো যার কারণে আপনি বিয়োগ করলে এখানে পেয়ে যাবেন আপনি 1 জাতীয় একটা সংখ্যা
আমি পুরা বিয়োগ করতে রাজি নাই, তাহলে আমাদের 21 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে খুব ভালো করে। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি শেষে 1। দেখেন শেষে 1 হলো একটা অ্যান্সার আছে, এটা কিন্তু 29 লেখা আছে, 29 লেখা আছে, এটা লেখা আছে 39 লেখা আছে, এটা 33 লেখা আছে, তাহলে এটা হলো 21। তাহলে আমাদের দেখেন মিলে যাচ্ছে, আপনি বিয়োগ করলে 21ই পাবেন, কিন্তু পুরা 21ও আপনার হিসাব করার দরকার নাই, আপনি ইউনিট ডিজিট মিলান, তাহলে কিন্তু আপনি ব্যাপারটা বুঝে যাবেন। ইউনিট ডিজিট মিলালে আপনি ব্যাপারটা বুঝে যাবেন। তাহলে আমরা ক্লাসের মোটামুটি শেষ দিকে চলে আসছি। তাহলে আমাদের এটা আলোচনা করেছি আমরা, যেহেতু আজকে আমাদের সময় মোটামুটি আমরা নিয়েছি, আমরা ডাবল ট্রিপল ব্যাখ্যা করেছি, যার জন্য সময় আমাদের ধারণার চেয়ে একটু বেশি লেগেছে। তাহলে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে কোনো একটা ক্লাস ইনশাআল্লাহ কভার করব। তাহলে ক্লাস শেষে করণীয় হলো ভালোভাবে বোঝা পর্যন্ত ক্লাস ভিডিওটি ভালো করে দেখুন, যেটা আপনারা মার্চ ফরওয়ার্ডের ইয়েতে পেয়ে যাবেন, আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বা পেজে পেয়ে যাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা খুঁজে নেবেন, এটা পেয়ে যাবেন। তাহলে এখানে আপনার আশেপাশে কারো বুঝতে অসুবিধা হলে তাকে বুঝতে সহযোগিতা করুন, কারণ তাকে সহযোগিতা করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনার নিজের প্র্যাকটিস ভালো হবে। আর এটা আমাদের মায়া ছড়ানোর যে আন্দোলন সেটার অংশ, আমরা সবাই এই আন্দোলনের পার্টিসিপেন্ট, মায়া ছড়ানো। তাহলে এরপরে হলো সবাই যেন এই ক্লাস থেকে উপকৃত হতে পারে, এই জন্য ক্লাসটির লিঙ্ক শেয়ার করুন, এবং ওয়াচ পার্টির আয়োজন করুন, এবং আমার ক্লাসগুলো একসাথে পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার সব ক্লাস একসাথে পাবেন, এখানে আরো যা যা আছে আমি বিভিন্ন বিষয়ের ক্লাস এখানে আপলোড করে থাকি। যাওয়ার আগে আবারও মনে করে দিই, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে ভালো থাকার জন্য কি করতে হবে? ভালো থাকার জন্য নিয়মিত মাস্ক পরতে হবে এবং আমাদের শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা ক্লাস করতে হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসুন মায়া ছড়াই, মায়া ছড়াই, মায়া দিয়ে দেশ গড়ি, সমাজ গড়ি। তাহলে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।